বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জানো যে এই মেকানিক্স ল্যাব সেশনাল ক্লাস যেটা এইটা কোর্স নাম্বার, স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই তাই না? পিপিটি জি স্ক্রিনটা স্যার। দেখতে পাচ্ছ সবাই? স্যার দেখা যাচ্ছে। জি স্যার। তো এখানে যে বলতে চাচ্ছিলাম যে কোর্স কোডটা সবাই জানো, এটা যে ME 2204 এবং সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স 2 সেশনাল। আর প্রেজেন্ট তো আমাকে সবাই চিনো, এই জন্য নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নেই। তো আজকে যেটা টপিক যেটা যে আলোচনা করবো যেটা সেটা হচ্ছে যে তোমাদের অলরেডি 4টার জন্য আলোচনা হয়ে গেছে এবং সবাই সে সম্পর্কে জানো। এক্সপেরিমেন্ট নাম্বার 5। আচ্ছা, এই যে সবাই নিজেকে হচ্ছে একটু মিউট করে রাখো, আমি ওটা করছি না, নিজেরাই হচ্ছে করে রাখো। এক্সপেরিমেন্ট নাম্বার 5 আর হচ্ছে যে এক্সপেরিমেন্ট টাইটেল যেটা সেটা হচ্ছে স্টাডি অফ ভ্যারিয়াস মেকানিজমস অ্যান্ড এক্সপেরিমেন্ট বাই ইউজিং কুইক রিটার্ন অ্যান্ড স্লাইডার মেকানিজম। তিনটা সেকশনে তো এভাবেই হচ্ছে যে আলোচনা মানে স্যারেরা মনে করেছিল তাই না? অন্যান্য সেকশনের কথা বলছি আমি আমি তো এটা কিছু আলোচনা করেছিলাম প্রথম দিন ক্লাসে, ইন্ট্রোডাকশন ক্লাসে। তারপরে হচ্ছে যে এই নজরুল ইসলাম কি কিছু বলতে যাচ্ছ? রোল নম্বর 15। স্যার ভুলে চাপ পড়ছে, ভুলে স্যার। আচ্ছা আচ্ছা। তো এখানে এই এক্সপেরিমেন্টের জন্য যেটা সেটা দুইটা পার্ট, একটা হচ্ছে যে স্টাডি অফ ভ্যারিয়াস মেকানিজমস, এটা একটা, আর একটা হচ্ছে যে এই যে এক্সপেরিমেন্ট বাই ইউজিং কুইক রিটার্ন অ্যান্ড স্লাইডার মেকানিজম। এই যে এই ভ্যারিয়াস মেকানিজমের মধ্যে আমরা 10টা মেকানিজম নিয়ে হচ্ছে যে আলোচনা করব আর বা স্টাডি করব। আর যে আরো দুইটা যে মেকানিজম কুইক রিটার্ন এবং স্লাইডার মেকানিজম, এদের মেকানিজমের স্টাডি প্লাস হচ্ছে যে কিছু এক্সপেরিমেন্ট, মানে যেহেতু মডেল এগুলো আছে আমাদের ল্যাবে অ্যাভেলেবল, সেই মডেলের বেসিসে হচ্ছে আমরা কিছু হচ্ছে যে এখনই মনে হয় কি অনেকে মেসেজ দিচ্ছে মনে হয় নাকি চ্যাট অপশনে? সেটা দিও না এখনই, আমি যখন বলবো তখন দিবা, রেকর্ড করে রাখবো তো, সেই তো আমি যখন বলবো তখন এটা দিবা। এই কুইক রিটার্ন মেকানিজম আর স্লাইডার মেকানিজম যেটা সেইটা হচ্ছে যে যদিও মেকানিজম এগুলো মেকানিজমের মধ্যেই পড়ে, বাট এটা রিলেটেড হচ্ছে আমরা হচ্ছে যে এক্সপেরিমেন্ট হচ্ছে যে মডেল থেকে করতে পারি। তো সেটার কিছু ইনস্ট্রাকশন হচ্ছে আজকে দিব আমরা। এবং জানো এটা তোমরা সবাই, এটা এই শীট মনে হয় দেওয়া হয়েছে, এই যে এই এক্সপেরিমেন্ট যেটা সেই এক্সপেরিমেন্টের 3টা অবজেক্টিভ আছে। নাম্বার 1 যেটা টু স্টাডি অ্যাবাউট দ্য ডিফারেন্ট মেকানিজমস অ্যাভেলেবল ইন দ্য ল্যাব। আমাদের ল্যাবে যেসব মেকানিজম গুলো আছে অ্যাভেলেবল, সেগুলোর মধ্যে কিছু মেকানিজম আমরা সিলেক্ট করে দিয়েছি। 10 নাম্বার অফ মেকানিজম যেটা সেটা হচ্ছে 10টা। তো এটা সম্পর্কে ভালো মতো স্টাডি করা বলতেই হচ্ছে শুধুমাত্র যে স্টাডি মানে যে জানলাম, নাম জানলাম হয়ে গেল তা কিন্তু না। এটা রিলেটেড হচ্ছে যে ওয়ার্কিং প্রিন্সিপাল কিভাবে কাজ করে সেটা জানতে হবে এবং একই সাথে হচ্ছে যে এটার অ্যাপ্লিকেশন কোথায় সেটাও জানতে হবে। এই 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 মেকানিজম গুলো হচ্ছে যে তোমাদের 3rd ইয়ারের কোর্স গুলোতে আরো বেশি ডিটেলস দেওয়া আছে, এখানে জাস্ট হচ্ছে স্টাডি করা। আর নাম্বার 2 যেটা সেটা হচ্ছে টু ডিটারমাইন ফরওয়ার্ড অ্যান্ড রিটার্ন স্ট্রোক ডিসপ্লেসমেন্ট ফর কুইক রিটার্ন মেকানিজম। এই যে যেটা কুইক রিটার্ন মেকানিজমের রিলেটেড যে এক্সপেরিমেন্ট যেটা তার জন্য অবজেক্টিভ যে ফরওয়ার্ড স্ট্রোক এবং রিটার্ন স্ট্রোক হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট যেটা সেটা হচ্ছে ডিটারমাইন করতে হবে। আর নাম্বার 3 যেটা সেটা হচ্ছে ক্র্যাঙ্ক স্লাইডার ক্র্যাঙ্ক মেকানিজম রিলেটেড টু ডিটারমাইন থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল ডিসপ্লেসমেন্ট ফর দ্য স্লাইডার ক্র্যাঙ্ক মেকানিজম। এই তিনটা হচ্ছে যে এই টোটাল এই যে এই নাম্বার 5 এক্সপেরিমেন্টের জন্য হচ্ছে যে অবজেক্টিভ। তো প্রথমে আমরা মেকানিজম নিয়ে আলোচনা করি, 10টা যে মেকানিজম। ফার্স্ট ওয়ান স্যার আমরা আগের স্লাইডটা আরেকটু আরে কয়েক সেকেন্ডের জন্য। এই লেখার দরকার নাই, আমি স্লাইডের দরকার হলে তোমাদের কাছে আমি শেয়ার করে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, এখন জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনে যাও শুধু কি বলতেছি, বা তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তখন অবশ্যই হচ্ছে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে হয়তো যে যেহেতু ভিডিও মানে অনলাইনে ক্লাস নিচ্ছি, এমন না যে সবকিছুই হচ্ছে আমি মানে সঠিকভাবে বলতে পারবো। দেখা যাচ্ছে তোমরা হয়তো আমার দেখে মানে কোনো ভালো কিছু জানতে পারবে, সেই ক্ষেত্রে শেয়ার করবো, অবশ্যই শেয়ার করবো এটা, যে এটা শারীরিক কাজে মনে হয় ব্যবহার হয় বা ওইরকম কাজে মানে শেয়ার করবো অবশ্যই। আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। ঠিক আছে। তো নাম্বার 1 যেটা সেটা হচ্ছে গিয়ার ট্রেন আছে আমাদের ল্যাবে, সেই গিয়ার ট্রেনগুলো নিয়ে। তো আমরা গিয়ার ট্রেন সম্পর্কে যদি দেখি, যদি যে এই যে গিয়ার ইনভলিউট শেপের গিয়ার থাকে, তারপরে হচ্ছে যে এই গিয়ারের ট্রেন বলা হচ্ছে এই কারণে যে অনেকগুলো গিয়ার হচ্ছে যে পরপর হচ্ছে ইউজ করা হয়।
ফলে একটা যদি হচ্ছে যে এখানে যেমন এটা দেখানো হয়েছে ক্লকওয়াইজ যদি ঘুরে যদি, তাহলে এটা ঘুরবে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজে এবং এটা ঘুরবে আবার হচ্ছে ক্লকওয়াইজে। ফলে এই যে এই সাদা কালারের মানে হোয়াইট কালারের যে দেখা যাচ্ছে এগুলোকে আমরা হচ্ছে শ্যাফট বলতে পারি, যে এই শ্যাফটের সাথে এই গিয়ারটা কানেক্ট হয়েছে। ফলে একটা শ্যাফট থেকে হচ্ছে আর একটা শ্যাফটে হচ্ছে গিয়ার মানে পাওয়ার বা মোশন ট্রান্সমিট হচ্ছে। এই গিয়ার ট্রেনের ফাংশন হচ্ছে মোশন ট্রান্সমিট করা ফ্রম ওয়ান শ্যাফট টু অ্যানাদার শ্যাফট। ইন জেনারেলি হচ্ছে যে সিম্পল গিয়ার ট্রেন যদি হয়, যদি সিম্পল গিয়ার ট্রেনের ক্ষেত্রে আমাদের যে তিনটা গিয়ারের কথা বললাম, তো ইন জেনারেলি হচ্ছে যে একটা গিয়ার থাকে হচ্ছে ড্রাইভ বা হচ্ছে ড্রাইভার গিয়ার, এবং আরেকটা মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে আইডলার গিয়ার, এবং হচ্ছে যেটা ফাইনালি যেটা হচ্ছে আউটপুট যেটা সেটা হচ্ছে ড্রাইভিং গিয়ার। ইন জেনারেলি হচ্ছে যে দেখা যাচ্ছে ড্রাইভার গিয়ার যেটা, এই ড্রাইভার গিয়ারের সাথে হচ্ছে যে মোটরের শ্যাফট মানে মোটর যে শ্যাফটের সাথে কানেক্ট থাকে সেই মোটরের শ্যাফট হচ্ছে কানেক্ট থাকে, দেন অন্য একটা হচ্ছে যে অ্যাক্সিসে। এবং এখানে লক্ষ্য করছেন নিশ্চয়ই যে এইটার যে শ্যাফটের অ্যাক্সিস মানে ড্রাইভারের এবং ড্রাইভেন শ্যাফটের যে অ্যাক্সিস যেটা, এই দুটো অ্যাক্সিস হচ্ছে কি প্যারালাল, বোঝা যাচ্ছে তো? এটা যদি আমরা ধরে নিই যে এটা হচ্ছে স্ক্রিন, এই স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিরেকশনে এটা, এবং এটা হচ্ছে স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিরেকশনে। ফলে দুইটা হচ্ছে যে প্যারালাল শ্যাফটের জন্য হচ্ছে যে এই ধরনের গিয়ার ট্রেন সিম্পল গিয়ার ট্রেনগুলো হচ্ছে ইউজ করা হয়ে থাকে। এবং অবশ্যই হচ্ছে যে এখানে ইনভলিউট শেপ গিয়ার যেগুলো থাকে যেটা, সেগুলো হচ্ছে বলা হয়ে থাকে যে স্পার গিয়ার বলা হয়ে থাকে, SPUR। ঠিক আছে, SPUR গিয়ার, স্পার গিয়ার বলা হয়। গিয়ার থার্ড ইয়ারের মেশিন ডিজাইন যে কোর্স আছে ওইখানে গিয়ার সম্পর্কে অনেক ডিটেলস আছে, অনেকগুলো চ্যাপ্টারই আছে, মানে ডিজাইন প্রবলেম মানে করতে হয় গিয়ার রিলেটেড। হ্যাঁ, 4 ধরনের গিয়ারের প্রবলেম হচ্ছে যে ওইখানে সলভ করবা তোমরা, এবং ডিজাইন প্র্যাকটিস করবা বিভিন্ন ধরনের মেশিন এলিমেন্টের ক্ষেত্রে গিয়ারের ইউজ যেটা বা অ্যাপ্লিকেশন, সেইখানে হচ্ছে কিভাবে ডিজাইন প্রবলেম করতে হয় বা ডিজাইন একটা ডিজাইন ক্রাইটেরিয়া মেনটেন করে কিভাবে গিয়ার ডিজাইন করতে হয়, গিয়ারের নাম্বার অফ টিথ কত হবে। হ্যাঁ, যেমন এখান থেকে খুব সিম্পল যদি বলি আমরা যে এই গিয়ার এই যে যেটা হচ্ছে যে ড্রাইভার গিয়ারের নাম্বার অফ টিথ এবং হচ্ছে যে এই যে আইডলার গিয়ার, যে কোনো দুটো গিয়ারের যদি মেশিং থাকে অবশ্যই সেই ক্ষেত্রে হচ্ছে যে এই যে নাম্বার অফ টিথের সাথে নাম্বার অফ টার্নস যেটা যে RPM যেটা বলা হয় যেটা রেভলিউশন পার মিনিট, সেটার একটা প্রপোর্শনাল রিলেশন আছে। তো সেই সম্পর্কে হচ্ছে থার্ড ইয়ারে যে আরো বেশি ডিটেলস জানতে পারবা। এখন আপাতত যেটা জানা দরকার যে বিভিন্ন ধরনের গিয়ার গুলো ইউজ করা হয় হচ্ছে যে পাওয়ার ট্রান্সমিশনের জন্য, অ্যাক্ট ফ্রম ওয়ান শ্যাফট টু অ্যানাদার শ্যাফট। ঠিক আছে, আর আমাদের ল্যাবে যেটা গিয়ার আছে মানে যেটা দেখেছো নিশ্চয়ই সবাই, যে এই ধরনের একটা আছে মডেল গিয়ার ট্রেন ইন আওয়ার ল্যাব মানে অ্যাভেলেবল। এটা ওই ছবিটা আমি তো এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে এইখানে গিয়ারের সাথে একটু ডিফারেন্ট না আগের গুলার চাইতে এটার সাথে, যদিও আমরা এই ল্যাবেরটাকেই হচ্ছে আমরা সিম্পল গিয়ার ট্রেন বলছিলাম মনে হয়, কিন্তু আসলে সিম্পল না, এটাই হচ্ছে মানে কম্পাউন্ড গিয়ার ট্রেন। এর কারণটা হচ্ছে কি যে এখানে যেটা গিয়ার দেখছো যেটা গিয়ার টিথ বা গিয়ার শ্যাফট যেটা পুলির উপরে, তার সাথে এখানে দুইটা গিয়ার একই শ্যাফটের উপরে দুইটা গিয়ার লাগানো আছে। ফলে এই গিয়ার থেকে পাওয়ারটা এই গিয়ারে ট্রান্সমিট হচ্ছে। এখানে হচ্ছে যে RPM চেঞ্জ করা হয় আবার ওই যে অন্য গিয়ার দিয়ে, এবং RPM এর ফলে হচ্ছে যে এখানে হচ্ছে গিয়ার টিথ হচ্ছে যে চেঞ্জ হয়ে যায়, নাম্বার অফ টিথের কারণে তার পাওয়ার ট্রান্সমিশন চেঞ্জ হয়। ফলে ইনপুট পাওয়ার বা ইনপুট RPM যেখানে রেভলিউশন পার মিনিট যে গিয়ারে দেওয়া হয়, এই যে আউটপুট শ্যাফট যেটা সেই আউটপুট শ্যাফটে হচ্ছে ডিফারেন্ট পাওয়ারও হচ্ছে পাওয়া যাবে। ফলে মানে পাওয়ার বলতে হচ্ছে এখানে মোশনের কথা বলা হচ্ছে। পাওয়ার মানে হচ্ছে এরকম না যে হচ্ছে যে ক্ষমতা যেটা মানে ওই পাওয়ার বলতে মোশনটাকে বোঝানো হচ্ছে এখানে। তো মোশন ট্রান্সমিট যখন হচ্ছে তখন মোশনটা হচ্ছে যে তার, হ্যাঁ, আর ওইখান থেকে এই অর্থে আবার পাওয়ার বলা হচ্ছে এই কারণেই কারণ পাওয়ার হচ্ছে রিলেটেড হচ্ছে ফোর্স মাল্টিপ্লাইড হচ্ছে কি ভেলোসিটি, তাই না? লিনিয়ার ভেলোসিটি সবাই জানো মনে হয় নাকি, না জানো না? জি স্যার। ফোর্সের সাথে ভেলোসিটি যেহেতু এগুলো রোটেশনাল শ্যাফট, যেহেতু রোটেশনাল শ্যাফটের ক্ষেত্রে হচ্ছে RPM আমরা কনসিডার করি, এবং সেখান থেকে হচ্ছে তার অ্যাঙ্গুলার মোশন থেকে লিনিয়ার মোশন হচ্ছে যে আমরা ট্রান্সফার করতে পারি বা কনভার্ট করতে পারি V = হচ্ছে ওমেগা R দিয়ে, এবং সেইখান থেকে হচ্ছে যে V মাল্টিপ্লাইড ফোর্স যদি আমরা লিখি যদি সেটা হচ্ছে তখন পাওয়ার। ফলে সেই অর্থে পাওয়ার ট্রান্সমিটিংও বলা হয় এই ধরনের মেকানিজমগুলোকে। ঠিক আছে, এরপরে আমরা দেখি যে কম্পাউন্ড গিয়ার ট্রেন মানে সেম ওই যে আমরা যেটা দেখলাম এর আগে যে এই কম্পাউন্ড গিয়ার ট্রেন এটা কিভাবে কাজ করে সেটা দেখছি এখানে, যে একটা হচ্ছে যে ইনপুট গিয়ার এবং আউটপুট গিয়ার যেটা আছে যেটা যে এটা ঘুরলে হচ্ছে যে এটা মানে তার অপোজিট ডিরেকশনে ঘুরবে। ফলে এখানে হচ্ছে যে এই যে লার্জার গিয়ার যেটা আছে যেটা সেটাতে হচ্ছে আবার ডিফারেন্ট মোশন পাওয়া যাবে এখানে। আরেক ধরনের গিয়ার আছে যেটা হচ্ছে বলা হয় হচ্ছে যে এপিসাইক্লিক গিয়ার ট্রেন, এপিসাইক্লিক
ঠিক আছে, এপিসাইক্লিক এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে যে গিয়ারটা রোটেট করছে এখানে যে ব্লু কালারের, আর রেড কালারের হচ্ছে গিয়ারটা হচ্ছে অপোজিট ডিরেকশনে আছে, আবার ইয়েলো কালার যেটা সেটা হচ্ছে যে একই ডিরেকশনে আছে, এবং এখানে একটা কানেক্টিং হচ্ছে যে আর্ম দেওয়া হয়েছে, ফলে এই এই বাইরের যে গিয়ারটা সেটা হচ্ছে ইন্টারনাল তীত কাটা হয়েছে। তো এই ধরনের হচ্ছে যে এপিসাইক্লিক গিয়ার যেটা সেটাকে অনেক সময় সান অ্যান্ড প্ল্যানেট গিয়ারও বলা হয়। সান অ্যান্ড প্ল্যানেট গিয়ার, সান বলা হচ্ছে এই কারণে যে যদি মাঝেরটা যদি আমরা ধরে নিই যে সান, তাহলে হচ্ছে এটা প্ল্যানেট, প্ল্যানেট হচ্ছে সানকে কেন্দ্র করে হচ্ছে যে সে অরবিটের মধ্যে মতো হচ্ছে ঘুরছে কেন্দ্র করে, ফলে হচ্ছে যে আমরা এটা এই ধরনের গিয়ারগুলোকে সান অ্যান্ড প্ল্যানেট গিয়ার বলা হয়। আর এক ধরনের গিয়ার আছে যেটা হচ্ছে আমরা এখানে দেখাইনি, নাম হচ্ছে রিভার্টেড গিয়ার ট্রেন। রিভার্টেড, আমরা যদি এখানে দেখি রিভার্টেড গিয়ার ট্রেন হচ্ছে কি, যে এই যে এখানে যেমন দেখতেছো যে মডেল গিয়ার ট্রেনটাতে যে এখানে আর এখানে দুইটা গিয়ার আছে, ঠিক এই পাশের গিয়ারে অপোজিট মানে অপোজিট ভাবে হচ্ছে যে, বা এই যে এটার কথা যদি চিন্তা করি যে এটা নিচে হচ্ছে আবার সেম এই যে এইটার সাথে মেশ করা একটা গিয়ার থাকবে, বুঝতে পারছো তো, যে এইখানে যে শ্যাফটে হচ্ছে এই গিয়ারটা আছে, এই গিয়ারের সাথে এই গিয়ার যে শ্যাফট মানে মেশিং করা হয়েছে, আবার নিচের যে গিয়ার আছে নিচের গিয়ারের সাথে এই একই শ্যাফটে হচ্ছে যে আবার মানে এইটার সাথে মেশ করে হচ্ছে আর একটা ডিফারেন্ট একটা গিয়ার থাকবে, ফলে ওইখানে এক শ্যাফট থেকে পাওয়ার ট্রান্সমিট করে অন্য শ্যাফটে নিয়ে যাওয়া হলো, নিয়ে যেয়ে আবার আবার ইনিশিয়াল যে শ্যাফট সেই শ্যাফটেই পাওয়ার ট্রান্সমিট করা হচ্ছে, যেখানে এই উপরের শ্যাফটের সাথে মানে উপরের গিয়ারের সাথে নিচের যেটা শ্যাফট যেটা সেটার সাথে কোনো কানেকশন থাকবে না, ফলে একই লাইনে ডিফারেন্ট মোশন পাওয়ার জন্য মানে ওই ধরনের রিভার্টেড গিয়ার ট্রেন বলা হয়, রিভার্টেড গিয়ার ট্রেন। ক্লিয়ার হয়েছে তো রিভার্টেড গিয়ার ট্রেন সম্পর্কে, নাকি বুঝতে পারো নাই? এই ছবিটা আমি আসলে দেখাতে পারলে ভালো হতো, কিন্তু এখানে ছবিটা নাই, কালেকশনে নাই আমার কাছে। তো এই অ্যানিমেশন দেখে বুঝতে পারছো কম্পাউন্ড গিয়ার ট্রেনটা কিভাবে কাজ করে এবং এপিসাইক্লিক গিয়ার ট্রেন। থার্ড ইয়ারে যে খুব ডিটেলস মানে গিয়ার ট্রেনের মেকানিক্স যেটা, ওইখানে হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার আছে, ওইখানে যে প্রবলেম করতে পারবা যে এর আরপিএম রিলেটেড এবং নাম্বার অফ টিথ কেমন হবে, আবার এই যে এই আর্ম যেটা সেই আর্মটা কত স্পিডে ঘুরছে, সেই মানে সবগুলো ক্যালকুলেশন করার জন্য খুব ইন্টারেস্টিং কিছু প্রবলেম আছে, ম্যাথমেটিক্স আছে, ওই ম্যাথমেটিক্স গুলো হচ্ছে যে থার্ড ইয়ারে যে আরো ডিটেলস করবা তোমরা এটা। তো এবারে আসি আমরা নাম্বার 2 যেটা এতক্ষণ পর্যন্ত আমরা গিয়ার ট্রেন নিয়ে আলোচনা করছিলাম, নাম্বার 2 তে আছে হচ্ছে বেভেল গিয়ার। আচ্ছা এই একটু একটু সবার কাছ থেকে শুনি বেভেল গিয়ার আলোচনা করার আগে, এই যে গিয়ার ট্রেনের কথা বলছি, গিয়ার ট্রেন তো বুঝলা যে হচ্ছে একটা শ্যাফট থেকে আরেকটা শ্যাফটে হচ্ছে পাওয়ার ট্রান্সমিট করে, এর মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে যে কোথায় আছে এগুলো, মানে কারো জানা আছে কিনা? স্যার গাড়ির গিয়ার বক্সে। গাড়ির গিয়ার গাড়ির গিয়ার বক্সে ঠিক এই ধরনের হচ্ছে যে নাই, হ্যাঁ লেদ মেশিনে হচ্ছে গিয়ার বক্স যেটা আছে ওইখানে এটা থাকতে পারে, আর অন্য মেশিন খুব রাস্তাঘাটে দেখা যায় একেবারে সচরাচর দেখা যায় সেটা এক্সাম্পল দাও। স্যার আমরা যে স্যার ওই যে কি বলে আখের রস খাই স্যার। হ্যাঁ হ্যাঁ ওটাই আমি এক্সপেক্ট করছিলাম যে আখের রস যেখানে মারাই করে, যেখানে যে মেশিনগুলো ওই যে রাস্তার মধ্যেই হচ্ছে যে ফুটপাতে বিক্রি করে, ওইখানে দেখতে পারবা যে হচ্ছে যে স্পার গিয়ারের হচ্ছে গিয়ার ট্রেন দেখতে পারবা, যে একটা একটা দিয়ে ঘোরাচ্ছে আর একটা হচ্ছে যে মোটর দিয়ে ঘোরাচ্ছে, আর একটা গিয়ার দিয়ে হচ্ছে যে যে আগ যেটাতে যে শ্যাফটের মধ্যে যে আগটাকে হচ্ছে ইনসার্ট করে সেই শ্যাফটের যে গিয়ার যেটা সেটা দুইটা মেশিন থাকে হচ্ছে যে গিয়ার ট্রেনের মধ্যে। তিনটা গিয়ার একসাথে দিয়ে চালানো হয়। কোনটা? সাইকেল আছে স্যার, ওই যে চেন ছাড়া ইউজ করা হয়। সাইকেলে যেটা আছে বাইসাইকেলে স্যার কিছু সাইকেল আছে স্যার হচ্ছে যে চেইন ছাড়া হ্যাঁ হ্যাঁ কিছু সাইকেল আছে, কিন্তু সাইকেলের ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে গিয়ার বলা হয় না, ওটা হচ্ছে স্প্রকেট বলা হয়, ঠিক আছে? ওটা আছে আমাদের এই যে আর্ট ইয়ে আছে মেকানিজম আছে যেটা হচ্ছে চেইন এন্ড স্প্রকেট, ওটাও দেখবো আমরা। আচ্ছা নাম্বার 2 যেটা এবার বলছিলাম আমরা যে বেভেল গিয়ার, এটাও এই গিয়ারও হচ্ছে যে পাওয়ার ট্রান্সমিটিং এলিমেন্ট বা হচ্ছে যে মোশন ট্রান্সমিটিং এলিমেন্ট, বাট বেভেল গিয়ারের সাথে যে আমরা এর আগে যে গিয়ার ট্রেন যেটা দেখলাম সেটার সাথে একটু ডিফারেন্ট আছে। এখানে দেখি আমরা এই যে এখানে এই একটা যে সিলভার কালারের গিয়ার আর হচ্ছে যে গোল্ডেন কালারের গিয়ার, দেখো দুইটা গিয়ারকে মেশ করা হয়েছে। তো এই দুইটা গিয়ারের মেশিং দেখো এখানে, যে আগের গুলো ছিল হচ্ছে মানে এটার জন্য শ্যাফট অ্যাক্সিস যদি চিন্তা করি যে হচ্ছে গোল্ডেন কালারের জন্য এই যে হরিজন্টাল অ্যাক্সিস, আর সিলভার কালারের জন্য হচ্ছে যে ভার্টিক্যাল অ্যাক্সিস, ফলে মানে অ্যাক্সিস অফ শ্যাফট যেটা শ্যাফটের অ্যাক্সিস হচ্ছে যে ইন্টারসেক্টিং, ঠিক আছে? এটা এখানে এখানে দেখানো হয়েছে পারপেন্ডিকুলার, বাট নট নেসেসারিলি হচ্ছে এটা হচ্ছে ট্রু যে এটা অলওয়েজ পারপেন্ডিকুলার হবে,
এটা হচ্ছে যে কোনো অ্যাঙ্গেলে হতে পারে। ফলে পাওয়ার ট্রান্সমিট যখন করছে, যখন এই যে বেভেল গিয়ার দিয়ে, তখন ট্রান্সমিটটা কিভাবে হচ্ছে, এই গিয়ারটা যদি ঘুরে যদি, তাহলে এই গিয়ারটা ঘোরার সময় অ্যাক্সিস যেটা আছে, আগেরটার ক্ষেত্রে বললাম যে হচ্ছে কি প্যারালাল অ্যাক্সিস ছিল, তাই না, যেটা সিম্পল গিয়ারের ক্ষেত্রে বা গিয়ার ট্রেনের জন্য বা স্পার গিয়ার বলা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এই অ্যাক্সিস গুলো ছিল হচ্ছে প্যারালাল অ্যাক্সিস। বাট এটা এবার হচ্ছে প্যারালাল অ্যাক্সিস না, নন প্যারালাল এবং হচ্ছে কি ইন্টারসেক্টিং অ্যাক্সিস। আমরা এটা অ্যানিমেশন দেখি তাহলে বুঝতে পারবো। এখানে যে এই গিয়ারটা ঘুরছে এইভাবে, আর এই গিয়ারটা হচ্ছে এইভাবে। ফলে এটার জন্য যে অ্যাক্সিস আর এটার যে অ্যাক্সিস, এই দুটো অ্যাক্সিস অলওয়েজ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ইন্টারসেক্টিং হবে। অ্যাক্সিস দুটো হচ্ছে যে একটার ভিতর দিয়ে আরেকটা অ্যাক্সিস চলে যাবে। বাট এমন ভাবে সেট করা থাকে যেন হচ্ছে যে কি পাওয়ার যেন ট্রান্সমিট করার সময় যে হচ্ছে পারপেন্ডিকুলার ডিরেকশনে হোক অথবা অন্য কোনো অ্যাঙ্গেলে এটা পাওয়ার ট্রান্সমিট করতে পারে। আর আমাদের ল্যাবে যেটা আছে মডেল বেভেল গিয়ার ইন আওয়ার ল্যাব যেটা অ্যাভেলেবল, এটা নিশ্চয়ই লক্ষ্য করছে সবাই যে এটা হচ্ছে গিয়ারটা হচ্ছে আমাদের ল্যাবে আছে। যদিও ঠিক মতো কাজ করে না, অনেকদিন অনেক পুরনো হয়ে গেছে, হ্যাঁ, বাট আমরা প্রিন্সিপালটা বুঝতে পারি যে এইদিকের যে আছে গিয়ার আর এইদিকের গিয়ার যেটা আছে। আচ্ছা, এই দুইটার মধ্যে যে মানে ইন জেনারেলি বেভেল গিয়ার ক্ষেত্রে হচ্ছে একটু একটু ইয়া আছে। এই ধরনের গিয়ার গুলো যখন মেশিন করা হয় তখন যে ড্রাইভার আর ড্রাইভেন বলছিলাম, যেটা যে কোনটা ড্রাইভ করবে আর কোনটা ড্রাইভেন হবে, এই দুটোর মধ্যে হচ্ছে যে মানে ডিফাইন করা থাকে এই ধরনের গিয়ার মেকানিজমের ক্ষেত্রে। কেউ বলতে পারবে যে কোনটা হচ্ছে ড্রাইভার আর কোনটা হচ্ছে ড্রাইভেন এই দুটোর মধ্যে? বড় গিয়ারটা স্যার ড্রাইভেন আর ছোটটা আছে ড্রাইভার। কি কারণ কি? আর ওই যে স্যার সেন্টার থেকে রেডিয়াস যত দূরে হবে সেখানে আপনার টর্ক বেশি অ্যাপ্লাই করতে পারবে। সেন্টার থেকে তার টিথ যত দূরে হবে তার টর্ক তত বেশি অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা কারণ। আর হচ্ছে যে জেনারেলি হচ্ছে যদি আমরা লক্ষ্য করি যে এই যে এর যে মানে জেনারেলি মানে বলা হয় পিনিয়ন গিয়ার বলা হয়, এটাকে পিনিয়ন বলা হয়, যেটা ড্রাইভার গিয়ার যেটা সেটাকে। তো পিনিয়নটা হচ্ছে যে জেনারেলি হচ্ছে যে মানে লোয়ার বা স্মলার দেন হচ্ছে যে ড্রাইভেন গিয়ার হয়ে থাকে। এর কারণটা হচ্ছে যে পিনিয়ন গিয়ারে হচ্ছে যে এর যেটা বললে তুমি টর্ক, যেটা এই টর্কটা হচ্ছে যে বেশি পরিমাণ, আরপিএম যেহেতু হচ্ছে এটাতে বেশি, তাহলে এটা তাকে মানে আরপিএম কম হবে এটাতে। বুঝতে পারছো তো, মানে ইনভার্সলি প্রপোর্শনাল এখানে। এবং নাম্বার 3 যেটা আগে স্লাইডে যাই, এখানে লক্ষ্য করো যে বেভেল গিয়ারের ক্ষেত্রে হচ্ছে যে এই যে টিথ যেটা, এই টিথের মানে সারফেস যেটা আছে, উপরের ফেস যেটা আছে, এই ফেসের সাথে যে এটা বেভেলিং অ্যাঙ্গেলে থাকে। বেভেলিং অ্যাঙ্গেলে থাকে বলেই হচ্ছে কি মানে ইন্টারসেক্টিং গিয়ার হয়ে যাচ্ছে। বাট স্পার গিয়ারের ক্ষেত্রে যে বা সিম্পল গিয়ারের ক্ষেত্রে হচ্ছে সেটা দেখা যেত যে হচ্ছে যে টিথগুলো হচ্ছে স্ট্রেট অ্যান্ড প্যারালাল। বাট এটার ক্ষেত্রে হচ্ছে যে স্ট্রেট তো অবশ্যই, বাট নন প্যারালাল এবং হচ্ছে অবশ্যই একটা বেভেলিং অ্যাঙ্গেলে থাকে। এই রিলেটেডও প্রবলেম আছে। বেভেল গিয়ার রিলেটেড হচ্ছে যে থার্ড ইয়ারের কোর্সে যে ডিজাইন তোমরা করতে পারবা, সেখানে হচ্ছে যে এটা দেখতে পারবা। তো এইটা হচ্ছে মডেল বেভেল গিয়ার ইন আওয়ার ল্যাব অ্যাভেলেবল যেটা সেইখানে। আর অ্যাপ্লিকেশন তো দেখতে পাচ্ছ, এখানে একটা অ্যাপ্লিকেশন দেখেছি আমরা যে কি এটা অ্যাপ্লিকেশন ডিফারেনশিয়াল গিয়ার ট্রাক ইউজ করা হয়। হ্যাঁ, অটোমোবাইলে ইউজ করা হয় ডিফারেনশিয়াল গিয়ার, যেটা জেনারেলি যে আমরা এখানে মোটর দিয়ে দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়ালি যদি চিন্তা করি যে ইঞ্জিনের থেকে হচ্ছে পাওয়ারটা ঘুরছে এখানে, দেন তাহলে পিছনের হুইলে যে পাওয়ার ট্রান্সমিশন যেটা ঘুরবে, এই যে এই অ্যাক্সিস আর এই যে হুইলের অ্যাক্সিস, এই দুইটা হচ্ছে অ্যাক্সিস হচ্ছে ইন্টারসেক্টিং। ফলে এখানে হচ্ছে যে বেভেল গিয়ার দিয়ে, এখানে দেখো অনেকগুলো বেভেল গিয়ার ইউজ করা হয়েছে। এদিকে গ্রিন কালারের, এদিকে হচ্ছে পিঙ্ক কালারের, গোল্ডেন কালারের এবং ব্লু কালারের, এবং এখানে হচ্ছে আবার গোল্ডেন কালারের। তো অনেকগুলো গিয়ার ইউজ করে হচ্ছে এই যে টোটালটাকে হচ্ছে কন্ট্রোল করা হচ্ছে যে হুইলের স্পিড কেমন ধরনের হবে। ফলে ইঞ্জিনের যখন যেরকম মানে স্পিড দরকার, যখন সেই অনুযায়ী হচ্ছে হুইলটাকে রিয়ার হুইলে, পিছনের হুইলে হচ্ছে যে ট্রান্সমিট করে দেওয়া হয়। কিছু কিছু অটোমোবাইল আছে যেটা ফ্রন্ট হুইল ড্রাইভ, মানে ফ্রন্ট হুইলেই হচ্ছে যে দেওয়া যেতে পারে, তবে ইন জেনারেলি হচ্ছে কি রিয়ার হুইল ড্রাইভ বলা হয়ে থাকে, যে পিছনের হুইলেই হচ্ছে যে সাধারণত মোশনটাকে ট্রান্সমিট করা হয়। আর বেভেল গিয়ারের আর কোথাও অ্যাপ্লিকেশন অন্য কোথাও এই অটোমোবাইল ছাড়া? আর কনক্রিট মেশানো যে মেশিনটা আছে সেখানে। কনক্রিট, ও আচ্ছা, হ্যাঁ মেশানোর যে ওইখানে, মেশিন। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো। কনক্রিট বলতে হচ্ছে সিমেন্ট বালু আর হচ্ছে যে স্টোন, তাই না? এখানে জি যে স্যার। মিক্সচার মেশিন বলা হয় যেটা, তাই না? মিক্সচার মেশিন যেটা ওইখানে আছে। আচ্ছা, এরপরে নাম্বার 3 যেটা হচ্ছে গিয়ার রিলেটেড, ওয়ার্ম গিয়ার বলা হয়। ওয়ার্ম গিয়ার, ঠিক আছে। এই ওয়ার্ম গিয়ার হচ্ছে কি যে এখানে এই যে দেখো যে এই গিয়ার ঘুরছে এবং এটাও একটা হচ্ছে গিয়ার ঘুরছে দুইটাতে, বাট
এই এটা হচ্ছে একটা গিয়ারের তীরগুলো হচ্ছে স্পাইরাল শেপের, এবং দেখো ঘোরার সময় মনে হচ্ছে না যে একটা ওয়ার্ম মানে যাচ্ছে, তাই না? মানে ওয়ার্ম ওয়ার্ম ট্রাভেল করছে এরকম মনে হচ্ছে দেখতে। ওয়ার্ম বলতে হচ্ছে যে ওই যে কি বোঝা যায়, ক্রিমি যেটা বাংলায়, তাই তো? তো ক্রিমি বা হচ্ছে যে কেঁচো, এগুলো হচ্ছে যে যেভাবে মুভ করে ঠিক ওইভাবে হচ্ছে এটাকে খুব স্লোলি মুভ করছে। ফলে এইটা হচ্ছে যে একটাকে এই উপরের পার্টটাকে বলা হয় ওয়ার্ম বলা হয়, আর নিচের পার্টটাকে হচ্ছে গিয়ার বলা হয়। এই দুইটা মিলিয়ে হচ্ছে যে আসলে ওয়ার্ম গিয়ার বলা হয়। এবং এটাও দেখো যে আগের যে বেভেল গিয়ার বা সিম্পল গিয়ার যেটা, তার সাথে হচ্ছে যে কি এখানেও পাওয়ার ট্রান্সমিট করছে একইভাবে, বাট একটা ডিফারেন্স বুঝতে পারছো? কি ডিফারেন্স আছে এখানে ওয়ার্ম গিয়ারের সাথে বেভেল গিয়ারের? স্যার একটা লিনিয়ার মোশন থেকে আরেকটাকে মানে একটা না, দুটোই তো রোটারি অ্যাঙ্গুলার মোশন, দুইটা শেপটাই তো রোটারি মোশন, তাই না? গিয়ারের কাজই হচ্ছে রোটারি মোশনই ট্রান্সমিট করা, আর অন্য কোনো মানে লিনিয়ার করবে না। এখানে কি মনে হচ্ছে? ইন্টারসেক্টিং না। হরিজন্টালে রূপান্তর করা। এই যে আর এটা ইন্টারসেক্ট করবে না। হ্যাঁ, এখানে অ্যাক্সিস গুলো ইন্টারসেক্টিং না কিন্তু। দেখো প্রথম যেটা গিয়ার নিয়ে আলোচনা করেছিলাম, সিম্পল গিয়ার ট্রেন বা স্পার গিয়ার যেটা বলছিলাম, সেইখানে প্যারালাল শ্যাফট ছিল, তাই না? তারপরে বেভেল গিয়ার যেটা, সেখানে হচ্ছে কি যে নন প্যারালাল ইন্টারসেক্টিং শ্যাফট। আর এবার কি দেখো, এইটার শ্যাফট আর এটার শ্যাফট কি হয়ে আছে? এই যদি এই বড় গিয়ারটার কথা চিন্তা করি, যে এটার যে পারপেন্ডিকুলার আছে। পারপেন্ডিকুলার আছে, তাই না? পারপেন্ডিকুলারে বাট নন ইন্টারসেক্টিং। বেভেল গিয়ারের ক্ষেত্রে ছিল হচ্ছে ইন্টারসেক্টিং, বাট এই ওয়ার্ম গিয়ারের ক্ষেত্রে হচ্ছে পারপেন্ডিকুলারে আছে বাট নন ইন্টারসেক্টিং। এই শ্যাফটটা আর এই শ্যাফটের অ্যাক্সিস কখনোই ইন্টারসেক্ট করবে না, বাট একটার উপর দিয়ে হচ্ছে আরেকটা যাবে, মানে পারপেন্ডিকুলার ডিরেকশন দিয়ে। ঠিক আছে, এটা আরেকটু ক্লিয়ার হবে যদি হচ্ছে যে দেখো এখানে একটা ছবি দেওয়া হয়েছে একই রকম, মানে অ্যানিমেশন দেখতে পাচ্ছ তো সবাই, না? হুম, বলছি সবাই অ্যানিমেশন গুলো কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। মানে অ্যানিমেশন দেখতে তো কোনো অসুবিধা হচ্ছে না সবার ক্ষেত্রে নাকি? না স্যার, হুম। দেখা যাচ্ছে। তো এখানে দেখো যে এখানে হচ্ছে বোঝা যাচ্ছে মানে যে একটু একটু করে সামনের দিকে মুভ করছে, দেখে মনে হচ্ছে সামনের দিকে মুভ করছে, কিন্তু আসলে ঘুরছে এটা, এই শেপটা, আর এটাও শেপটা ঘুরছে। ফলে ওই যে যেটা বলছো অনেকে যে লিনিয়ারলি মুভ করছে, আসলে লিনিয়ার মুভ করছে না, এটা রোটেশনাল স্পিডই আছে। আচ্ছা, এই ওয়ার্ম গিয়ারের ক্ষেত্রে একটা বিষয় প্রযোজ্য, যেটা যে অন্যান্য এই যে বেভেল গিয়ার আমরা আলোচনা করলাম, বা তার সাথে ডিফারেন্স আর একটা ডিফারেন্স, যেগুলো এই ওয়ার্ম গিয়ারের ক্ষেত্রে ইউজ করা হয় যেটা যে স্পিড রিডিউসিং গিয়ার বলা হয়, স্পিডটাকে অনেক কম করে দেয়। যে গিয়ারটা এই যে এটার কথা চিন্তা করো, ওয়ার্মটার কথা চিন্তা করো, যে ওয়ার্মটা যে স্পিডে ঘুরছে, এই গিয়ারটা কি একই স্পিডে ঘুরছে, মানে একই রোটেশনাল মোশনে আছে? অনেক কম আছে। এটার ক্ষেত্রে চিন্তা করো, এটার ক্ষেত্রে আরো স্যার অনেক কমই ঘুরবে। এটার ক্ষেত্রে আরো অনেক ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা যে স্পিডে ঘুরছে। এই সিলভার কালার যেটা, এই ব্লু কালারের গিয়ারটা হচ্ছে অনেক স্লোলি ঘুরছে এটা। হুম। আর এখানে আরেকটা জিনিস প্রযোজ্য, দেখো যে যেহেতু যে গিয়ার তীরের সাথে এই যে ওয়ার্মের যে তীর আর গিয়ারের যে তীর, এইটা মেটিং যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু এটা ঘোরাতেই পারবে না। এই কি তাসরিফ, কি রোল নাম্বার 5 কি হয়েছে? তোমার মাইক অন হয়ে আছে। ভুলে অন হয়ে গেছিল স্যার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো এটা বুঝতে পারছো দেখে, তাই না, যে ওয়ার্ম গিয়ারের সাথে হচ্ছে যে এই যে ডিফারেন্স বেভেল গিয়ারের। তো সেইখানে হচ্ছে যে এটা আরেকটা কন্ডিশন বলা হয়ে থাকে যে ওয়ার্ম গিয়ারের ক্ষেত্রে, সেটা হচ্ছে সেলফ লকিং কন্ডিশন বলা হয়। যে এটা দেখা যাবে যে এখন যেদিকে ঘুরছে, অনেক গিয়ারের ক্ষেত্রে এটা হতে পারে, ওয়ার্ম গিয়ারের ক্ষেত্রে যে এটা মানে যে ডিরেকশনে ঘুরছে এখন, এটাও সেই ডিরেকশনে ঘুরছে, বাট বিপরীত দিকে সে ঘোরাতে পারবে না। মানে ওয়ান ডিরেকশনাল মোশনের জন্য হচ্ছে এই ওয়ার্ম গিয়ার হচ্ছে ইউজ করা হয়ে থাকে। আর এখানে ডিফারেন্সিয়াল, যেটা একজন বলছে ডিফারেন্সিয়াল হচ্ছে যে ওয়ার্ম গিয়ার বক্স, যেটা এটাও হচ্ছে বেভেল গিয়ারের মতোই, বাট এটাও ওয়ান কাইন্ড অফ হচ্ছে ওয়ার্ম গিয়ারের হচ্ছে যে ডিফারেন্সিয়াল গিয়ার বক্সের মতো, যে আমরা প্যারালাল শেফটও আছে, আবার নন প্যারালাল নন ইন্টারসেক্টিং শেফটও আছে। সেইখান থেকে হচ্ছে আমরা এই ওয়ার্ম গিয়ারের মানে কম্বিনেশন এগুলো। আসলে এই গিয়ারটা আসলে ওয়ার্ম গিয়ার বলা যাবে না, বেভেল গিয়ার। আরেকটা গিয়ার নাম আছে, এটা তোমাদের এখানে আমরা মডেলটা রাখি নাই, সেটার নাম হচ্ছে হেলিক্যাল গিয়ার বলা হয়। তো এই যে তীরগুলো দেখো এখানে হচ্ছে নন স্ট্রেট, মানে একটু কার্ভ শেপে আছে না তীরগুলো, এটার জন্য এই ধরনের জি স্যার।
টিথ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে বলা হয় সেটাকে বলা হয় হেলিক্যাল গিয়ার বলা হয়। তো এই হেলিক্যাল গিয়ার, ওয়ার্ম গিয়ার এবং স্পার গিয়ার, বেভেল গিয়ার সবগুলো কম্বিনেশন হচ্ছে যে এই ধরনের গিয়ার বক্সগুলো রাখা হয়ে থাকে। স্যার হেলিক্যাল কোনটা স্যার? ইন জেনারেলি হচ্ছে যে আমরা একটু আগের স্লাইডে যাই, এখানে বেভেল গিয়ারের ক্ষেত্রে বেভেল গিয়ারের যে তিথের ফেজ যেটা দেখো, তিথের এই ডিরেকশন মানে এই যে লাইন যেটা, সেই লাইনটা স্ট্রেট লাইন, তাই তো, তাই না? স্ট্রেট। স্পার গিয়ারের ক্ষেত্রে হচ্ছে স্ট্রেট। হ্যাঁ, ইন জেনারেলি হচ্ছে ওয়ার্ম গিয়ার যখন সেখানেও হচ্ছে স্ট্রেট থাকে বেশিরভাগ ক্ষেত্রে, বাট ওয়ার্ম গিয়ার যেহেতু যে কার্ভ আছে, যেহেতু এই কারণে হচ্ছে এই কার্ভটা মেশিং করার জন্য হচ্ছে যে এখানে হচ্ছে যে স্ট্রেট থাকে না, ফলে ওয়ার্ম গিয়ারের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই, এবং তার সাথে হচ্ছে যে এই যে আরেকটা গিয়ার যেটা বললাম হেলিক্যাল গিয়ার, সেখানে হচ্ছে যে এই হেলিক্যাল গিয়ারের মতো এখানে হচ্ছে যে হেলিক্স অ্যাঙ্গেলে থাকে টিথগুলা, কোনো স্ট্রেট লাইন থাকে না। এটা হচ্ছে যে এই যে মেশিং করার জন্য। ফলে একটা জিনিস লক্ষ্য করছে যে সবগুলো গিয়ার মানে সিম্পল গিয়ার যেগুলো, তার চাইতে ওয়ার্ম গিয়ার, বেভেল গিয়ার বা হচ্ছে হেলিক্যাল গিয়ার, এগুলোতে গিয়ার টিথ কাটা কিন্তু হচ্ছে আরো অনেক বেশি কঠিন। মানে ম্যানুফ্যাকচারিং যারা করে তারা হচ্ছে যে মানে তুমি চাইলেই হচ্ছে সহজেই হচ্ছে গিয়ার টিথ হচ্ছে তুমি নিজে কাটতে পারবে না। তুমি যদি চাও ম্যানুফ্যাকচারিং করতে, তার জন্য স্পেশাল কিছু মেশিন আছে, হবিং মেশিন আছে, গিয়ার টিথ কাটিং মেশিন আছে, সেই মেশিনগুলোতে হচ্ছে এই ধরনের গিয়ার টিথগুলো হচ্ছে কাটা। আর কিছু আছে গিয়ার যেগুলো হচ্ছে যে বেভেল গিয়ার বললাম, স্ট্রেট বেভেল গিয়ারের ক্ষেত্রে স্ট্রেট যেটা স্ট্রেট টিথ বা স্পার গিয়ারের জন্য, সেগুলো হচ্ছে তুমি কাস্টিং করে ম্যানুফ্যাকচারিং করতে পারো, কোনো অসুবিধা নেই। কাস্টিং প্রসেস যেটা আছে, কাস্টিং তো সবাই মানে পড়েছে মনে হয় নিশ্চয়ই ফার্স্ট ইয়ারে, তাই না? প্রোডাকশন প্রসেসের মধ্যে। জি স্যার। তো কাস্টিং করে হচ্ছে কিছু গিয়ার মানে ম্যানুফ্যাকচারিং করা যেতে পারে, ফ্যাব্রিকেশন করা যেতে পারে। তবে সেটা হচ্ছে স্ট্রেট টিথের ক্ষেত্রে। এরকম কার্ভ টিথের ক্ষেত্রে একটু মানে সামান্য একটু মানে কম বেশি জন্য গোটা মানে প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে যে ইরোড থাকবে। কারণ মেশিং যদি ঠিক মতো না হয় তাহলে একটা টিথের করেসপন্ডিং আরেকটা টিথের যে সেট হয়ে ঘুরছে, এটা ঘুরতে পারবে না কিন্তু। ফলে হচ্ছে যে খুব ইজিলি হচ্ছে ব্রেক করবে। ফলে এই সিএনসি মেশিনটা ভালো করে সিএনসি মেশিন দিয়ে, হ্যাঁ সেটা দিয়েও হতে পারে, তবে সিএনসি মেশিনে সবগুলো দিয়ে হচ্ছে করা যায় না। আবার গিয়ার টিথ কিন্তু যে সিএনসি মেশিনের হচ্ছে জন্য স্পেশাল মেশিন আছে আবার গিয়ার টিথ কাটার জন্য। তো আমাদের যে ল্যাবে যেটা হচ্ছে ওয়ার্ম গিয়ার আছে মডেল যেটা আছে, যেটা এটা হচ্ছে এই ধরনের, দেখেছো নিশ্চয়ই সবাই। এটা মানে একটু ঠিক মতো গ্রিজ বা ওয়েলিং করলে হচ্ছে এটা কাজ করবে ঠিক মতো। এবং এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে সেলফ লকিং যেটা বলছিলাম, যে এখানে দেখো এখানে আবার স্ট্রেট টিথ কিন্তু, হ্যাঁ গিয়ারের জন্য স্ট্রেট টিথ, বাট হচ্ছে যে এই ওয়ার্মের জন্য হচ্ছে স্পাইরাল টিথ আছে। ফলে এই ওয়ার্ম যখন হচ্ছে ঘুরে তখন এটা হচ্ছে ঘুরবে, বাট তার বিপরীত দিকে এটা যদি ঘোরাতে চাও, যদি তুমি মানে গিয়ার যেটা সেটাকে যদি ঘোরাতে চাও, তাহলে ওয়ার্মটা হচ্ছে ঘুরবে না। এই ধরনের কন্ডিশনকে বলা হয় যে সেলফ লকিং কন্ডিশন বলা হয়ে থাকে। ঠিক আছে, ইন জেনারেলি এটার অ্যাপ্লিকেশন হচ্ছে ওয়ার্ম গিয়ারের জন্য, যেটা যে হাই স্পিড রিডাকশনের জন্য। স্পিড রিডাকশন যেখানে যেখানে প্রয়োজন, যেসব ইন্ডাস্ট্রি অনেক অ্যাপ্লিকেশন আছে যে মোটর খুব স্পিডে ঘুরছে, ওই একই মোটরের সাথে অনেকগুলো হচ্ছে যে গিয়ার লাগানো থাকতে পারে, এবং সেখান থেকে পাওয়ার ট্রান্সমিশন হচ্ছে যে করছে বিভিন্ন শ্যাফটে করতে পারে। বাট কোনো একটা শ্যাফটে স্পেশাল কোনো মানে অপারেশন করার জন্য তার স্পিড হচ্ছে অনেক কম দরকার, তখন এই ধরনের হচ্ছে যে গিয়ার মানে ইউজ করা ওয়ার্ম গিয়ার। এরপরে নাম্বার 4 যেটা, আমরা গিয়ার নিয়ে আর আলোচনা করব না, এটা আরেক ধরনের ইউনিভার্সাল জয়েন্ট। এই ইউনিভার্সাল জয়েন্ট মানে নাম শুনে মনে হচ্ছে যে এটা হচ্ছে কি মেকানিজমটা হচ্ছে শুধু জয়েন্টের কাজেই, কিন্তু অ্যাকচুয়ালি জয়েন্টের ফলেই মানে তার এটাও পাওয়ার ট্রান্সমিটটা করতে পারে হচ্ছে যে নন প্যারালাল শ্যাফটে এবং ইন্টারসেক্টিং শ্যাফট। অবশ্যই এখানে নিশ্চয়ই লক্ষ্য করছো যে অ্যানিমেশনটা যে দেখছো যে এইটার শ্যাফটের ডিরেকশন হচ্ছে এইদিকে, বাট মাঝখানে শ্যাফট যেটা সেটা হচ্ছে একটু অ্যাঙ্গুলার ভাবে আছে, আবার এই শ্যাফট যেটা সেটা হচ্ছে আরেক অ্যাঙ্গেলে আছে। ফলে যে কোনো অ্যাঙ্গেলেই মানে এই শ্যাফটের যে মোশনটাকে হচ্ছে ট্রান্সমিট করা যেতে পারে। বাট এখানে লক্ষ্য করছো যেটা যে এই যে জয়েন্টের জন্য যে মানে জয়েন্ট যেটা, সেই জয়েন্টটা হচ্ছে যে বলা হচ্ছে ইউনিভার্সাল জয়েন্ট। এটা আরেকটু যদি জুম করে আমরা দেখি, যদি জুমটা কিভাবে ঘুরছে জয়েন্টটা, তাহলে এরকম দেখা যাবে যে এটা হচ্ছে যে এদিকে, এটা হচ্ছে আবার ঘুরছে এইদিকে। কিন্তু এখানে জয়েনিংটা এমন ভাবে করা হয়েছে হিঞ্জ করে পিন করে, যে এই যে হিঞ্জ বা পিন যেটা আছে সেটা আরেকটা জয়েন্টের যে হচ্ছে যে ইয়োক আছে, যেটা ইয়োক শেপের, সেই ইয়োকের ভিতর দিয়ে হচ্ছে যে এটা যেতে পারে। এর ফাংশনটা বুঝতে পারছো তো? স্টিয়ারিং এ যে থাকে গাড়ির ওইগুলা, হ্যাঁ গাড়ির স্টিয়ারিং এ থাকতে পারে, অথবা গাড়ির ড্রাইভ শেপ
ক্র্যাঙ্ক শ্যাফট থেকে হচ্ছে যে যেটা মোশন যাবে হচ্ছে যে ইঞ্জিন থেকে যেটা থাকে তলে পিছনের শ্যাফটে যেটা যাবে, যেটা স্যার এক্সেলের সাথে যাওয়ার যেগুলো জন্য স্যার হচ্ছে এই ধরনের ইউনিভার্সাল জয়েন্ট ইউজ করা হয়ে থাকে, এবং এই কারণে নাম দিয়েছে এটা ইউনিভার্সাল জয়েন্ট, যে এটা ইউনিভার্সালি মানে যে কোনো ডিরেকশনে হচ্ছে তুমি চেঞ্জ করতে পারবে ইচ্ছা করলে। এটাকে যদি আমরা হচ্ছে যে একেবারে 270 ডিগ্রি মানে একবারে এই শ্যাফটটাকে ঘুরে হচ্ছে যে একবারে এই দিকে নিয়ে যেতে পারি, সেই দিকে ঘোরা সম্ভব। আর আমাদের ল্যাবে যেটা আছে দেখেছো যে ইউনিভার্সাল জয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে এইভাবে একটা প্যারালাল, মানে এই শ্যাফটের সাথে এই শ্যাফটের প্যারালাল, বাট এখানে ইন্টারসেক্টিং একটা শ্যাফট কানেক্ট করা হয়েছে, ফলে এইদিকে যদি আমরা মোশন দিই যদি, তাহলে সেখানে এইদিকেও একটা মোশন পাওয়া যাবে উল্টো দিকে। ফলে এখানে হচ্ছে যে মানে ঘোরার যে ডিরেকশন যেটা সেইভাবে হচ্ছে যে এখানে যদি পুরনো হয়ে গেছে, বাট এটা কাজ করে এখন। এখানে হচ্ছে কিছু কিছু স্ক্রু গুলো হচ্ছে কাজ করছে না ঠিক মতো, যার জন্য হচ্ছে যে এটা আমরা ঠিক মতো দেখাতে পারি না। এরপরে নাম্বার 5 যেটা, সেটা হচ্ছে র্যাচেট মেকানিজম। ঠিক আছে, র্যাচেট মেকানিজম। এই র্যাচেট মেকানিজমটা হচ্ছে আমরা একটু এর প্রিন্সিপালটা দেখি, ওয়ার্কিং প্রিন্সিপাল। যে কি দেখতে পাচ্ছ এখানে একটা র্যাচেট হুইল থাকে এবং একটা পল থাকে একটা, আর মোটরের থেকে বা শ্যাফট যেটা, সেই শ্যাফটটা হচ্ছে থাকে হচ্ছে কানেক্টর হচ্ছে এখানে। এটা কি দেখে কি মনে হচ্ছে? মেশিনটাকে কি করছে? এই পল দিয়ে কি করছে? এটাকে পলটা দিয়ে হচ্ছে কি ড্রাইভ করছে মনে হচ্ছে দেখতে? না স্যার, পলটা স্যার ডিরেকশনটাকে ফিক্সড রাখে, যে মানে উল্টা ডিরেকশনে ঘুরতে পারবে না এরকম কিছু। উল্টো ডিরেকশন হচ্ছে এটা হচ্ছে ঘুরতে পারবে না, বা যদি আমি লক করে দিতাম, মানে এখানে যদি এখন যদি স্টপ করে দিই, যদি মানে কোনো একটা সার্টেন পয়েন্টে যদি স্টপ করে দেওয়া হয়, স্টপ করলে কি হবে? এই পলটা হচ্ছে যে তাকে এইদিকে হচ্ছে যে ঘুরতে, মানে এখন যেটা ঘুরছে দেখতে পাচ্ছ যেটা, যে অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘোরার জন্য হচ্ছে কি করবে? তখন বাধা দিবে। ফলে এটা যদি অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করে এবার, যে আমি যদি এই হুইলের সাথে, এই র্যাচেট হুইল যেটা, এই হুইলের সাথে যদি এই ডান পাশে এখন যে ডিরেকশনে ঘুরছে, ডান পাশে যদি কোনো একটা ওয়েট ঝুলিয়ে দিই, ওয়েট এই এদিক থেকে, এটা যদি আমরা একটা পুলির শেপে যদি মানে করতে পারি, সেই পুলির সাথে যদি হচ্ছে ডান পাশে যদি হচ্ছে এদিকে ঝুলিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে ভিতরে এই নিচের যে কোনো একটা মানে ওয়েট যেটা, সেই ওয়েটটা হচ্ছে শুধুমাত্র উপরের দিকেই উঠবে, কিন্তু কোনো কারণে যদি হচ্ছে যে মানে মোটর যদি থেমে যায়, সেই ক্ষেত্রে সে আবার নিচে পড়ে যাবে না। বুঝতে পারছো তো জিনিসটা? মানে ইমাজিন করতে হবে একটু। জি স্যার। হ্যাঁ, যে একটা ওয়েট ঝুলিয়ে দিলাম, সেই ওয়েটটা হচ্ছে যে, ছবিটা ছিল মনে হয় আমার কাছে, কিন্তু না এখন নাই ছবিটা। হ্যাঁ, তো এই ছবিটা মানে এখানে যদি ওয়েটটা যদি ঝুলাই দিই যদি, তাহলে সেটা হচ্ছে ওয়েটটা শুধু উপরের দিকে উঠবে ধীরে ধীরে, কিন্তু কোনো কারণে যদি পাওয়ার ফেল হয় বা মোশন যদি ট্রান্সমিট করতে না পারে আর, তাহলে সে ওই জায়গাতে থাকবে, আবার সে নিচে মানে যত নিচ থেকে উঠানো হয়েছিল সে নিচে আবার পড়ে যাবে না। এবার তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই যে কোথায় এটা ইউজ হতে পারে, কোথায় হতে পারে ইউজ? শেপার মেশিনে হতে পারে। শেপার মেশিনে আছে র্যাচেট মেকানিজম, আর স্যার লিফটে ইউজ হতে পারে। লিফটে ইউজ করা যেতে পারে। তবে লিফটের যেহেতু ওয়েট অনেক বেশি থাকে, ফলে এই ধরনের মানে এই প্রিন্সিপালটা হচ্ছে এইরকমই। তো ওইখানে আরো অনেক কাউন্টার ওয়েট ব্যালেন্স করে হচ্ছে আরো অনেক কিছু ইনকর্পোরেট করা হয়ে থাকে। বাট আরেকটা করা যেতে পারে, সেটা হচ্ছে যে ওর মাইনিং যেগুলো আছে, ওখানে ওই যে কপি কলের মাধ্যমে যে তোলার জন্য যে সিস্টেম লিফটিং এর জন্য, ওর খনি থেকে ওর যেটা খনি তোলার জন্য যে হচ্ছে যে সিস্টেম, যেটা ওইখানে এই ধরনের মেকানিজম গুলো ইউজ করা হতো আগে, মানে অনেক আগের কথা। স্যার আমরা যে জিপ কর্ড ইউজ করি স্যার, মানে ওয়্যার বাঁধার জন্য, এই জিপ কর্ড আটকে দিলে যে খোলা যায় না স্যার, সাদা রঙের। হ্যাঁ, সেটাও এই একই প্রিন্সিপালে কাজ করে ওইখানে। তো এই র্যাচেট আমরা ইন্ডাস্ট্রিতে অনেক ব্যবহার আছে এটার, বাট হচ্ছে যে মানে প্রিন্সিপালটা হচ্ছে মেকানিজমটা কি এটাই স্যার? হুম, রেঞ্চে স্যার যেটা ইউজ করা আমরা স্যার। রেঞ্জ জি স্যার। হ্যাঁ, রেঞ্জও হচ্ছে একই ধরনের আছে মনে হয়। না, রেঞ্জে তো বিপরীত দিকে ঘোরানো যায়। হ্যাঁ, এটাতে যেমন লক করে দিলে, এখানে যদি লক করে দিই মানে স্টপ হয়ে যায় যদি, তাহলে সে হচ্ছে আর ক্লকওয়াইজে ঘুরবেই না। কিন্তু রেঞ্জে তো ওর্ম গিয়ার ইউজ করা হয়, কারণ একটা থাকে রেঞ্জে অর্ম গিয়ার ইউজ করা হয়, ঠিক আছে। আর আমাদের ল্যাবে যেটা আছে দেখেছো নিশ্চয়ই, যে মডেল র্যাচেট মেকানিজম যেটা, সেটা হচ্ছে এই ধরনের। তো এইটাও হচ্ছে আমরা এই যে মোশনটাকে একদিকে হচ্ছে এটার র্যাচেট মেকানিজমের কাজ হচ্ছে ওয়ান ডিরেকশন মোশন হচ্ছে যে, এবং ইন্টারমিডিয়েট একটু থেমে মানে মোশনটাকে হচ্ছে করা যেতে পারে।
যাওয়া যেতে পারে। এবার নাম্বার 6 যেটা হচ্ছে জেনেভা মেকানিজম বলা হয় বা জেনেভা স্টপ বলা হয়। এটা নিশ্চয়ই সবাই মনে পড়ছে নাকি, যারা দেখেছো এর মধ্যে আমাদের ল্যাবে যেটা দেখেছিলাম এইরকম, তাই না? যে একটা হচ্ছে যে ড্রাইভার হুইল থাকে বা শ্যাফট থাকে, আর একটা হচ্ছে যে এই যে জেনেভা মেকানিজম, যেটা এটাকেই জেনেভা মেকানিজম বলা হয়। ইয়ার দেখি, অ্যানিমেশনটা দেখি, তাহলে বুঝতে পারবো। বুঝতে পারছো সবাই এর মোশন যেটা? কি হচ্ছে এখানে? ড্রাইভার হুইল যেটা সেটা হচ্ছে কি 360 ডিগ্রি ঘুরছে, বাট এই যে রেড কালারের যেটা হচ্ছে জেনেভা স্টপ যেটা বা জেনেভা মেকানিজম যেটা, সেটা কি হচ্ছে? ইন্টারমিটেন্ট অ্যাঙ্গুলার মোশন স্যার, অ্যাঙ্গুলার টাইমার না, হিসেবে কাজ করে। মানে ইন্টারমিডিয়েট মোশন, থেমে থেমে ঘোরাচ্ছে স্যার। থেমে থেমে ঘোরাচ্ছে। এই যে এটা এতক্ষণ ধরে Periodic ঘুরছে, motion. অথচ এটা হচ্ছে কি স্টপ হয়ে আছে। আবার এই যে কিছুক্ষণ মানে ঘুরে নিয়ে গেল, আবার এই পর্যন্ত আসা পর্যন্ত সেই স্টপ হয়ে আছে। মানে ইন্টারমিডিয়েট মোশন পাওয়ার জন্য টাইমার ইন্টারমিডিয়েট সিস্টেম। বা টাইমার সিস্টেম। এখন আধুনিক যে ইন্ডাস্ট্রিতে যে অ্যাপ্লিকেশন গুলো, সেখানে হচ্ছে বেসিক প্রিন্সিপালটা হচ্ছে এই জেনেভা মেকানিজমে, বাট হচ্ছে যে এর সাথে হচ্ছে ইনকর্পোরেট করেছে হচ্ছে কন্ট্রোলার, মানে টাইমিং কন্ট্রোল। হ্যাঁ, সেটা ইনকর্পোরেট করে হচ্ছে যে ওখানে কন্ট্রোল করে। বাট মেকানিক্যাল সিস্টেম যেটা, সেটা হচ্ছে এইভাবে কাজ করে। যে একটু জিনিসটা লক্ষ্য করলেই বুঝতে পারবো যে এটা 360 ঘোরার পরে 360 ডিগ্রি ঘুরছে, বাট এইটুকু, এই অংশটুকু যদি আমরা এখানে যেহেতু কয়টা আছে, 1 2 3 4 5 6, 6টা আছে। আমাদের ল্যাবে যেটা আছে সেটাতেও 6টা আছে। এই 6টা, তার মানে টোটাল 360 ডিগ্রি যদি আমরা 6 দিয়ে ভাগ করি, তাহলে পাওয়া যাবে হচ্ছে কত, 60 ডিগ্রি। তার মানে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি ঘুরছে, আর বাকি এই যে 300 ডিগ্রি, এই 300 ডিগ্রি ঘোরার পর্যন্ত সে হচ্ছে কি করছে, এটা স্টপ হয়ে আছে। ফলে একটা লং টাইমের জন্য সেই স্টপ হয়ে আছে, এবং হচ্ছে যে তারপরে একটা মোশন পেয়ে হচ্ছে চলে যাচ্ছে। ফলে আমরা এখন খুব ইজিলি হচ্ছে এটার অ্যাপ্লিকেশন চিন্তা করতে পারি। কি অ্যাপ্লিকেশন? স্যার সফট ড্রিঙ্কস ফ্যাক্টরিতে। সফট ড্রিঙ্কস ফ্যাক্টরিতে। সফট ড্রিঙ্কস ফ্যাক্টরিতে হতে পারে, তারপর ড্রাগস ফ্যাক্টরিতে হতে পারে, তাই না? বা হচ্ছে যে প্যাকেজিং যেগুলো যেখানে আছে সেখানেও হতে পারে। লাইন প্রোডাকশন যেখানে 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 আছে, যেসব ইন্ডাস্ট্রিতে, সবগুলোতে এই জেনেভা মেকানিজমের মানে ইউজ আছে। যেমন এই যে একটু চিন্তা করি যে এই যে যতক্ষণ এটা ঘুরে আসছে, ততক্ষণে এখানে একজন কেউ হচ্ছে লাইন প্রোডাকশনে যারা কাজ করে, তারা কোনো একটা মানে কাজ করে ফেলতে পারবে, তারপরে পাশের জনের কাছে হচ্ছে সে পাঠিয়ে দিবে। হ্যাঁ, পাশের জনের কাছে পাঠিয়ে দিবে প্রোডাক্টটা, ওইখানে যে কিছু কাজ করবে, আবার আবার মানে সে চলে যাবে। এটা বেল্ট কনভেয়ার দিয়ে হচ্ছে এটাকে কন্ট্রোল করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো এখানে হচ্ছে আমাদের ল্যাবে যেটা আছে মডেল জেনেভা মেকানিজম, যেটা এটা খুব সুন্দরভাবে কাজ করে। এখানে একই রকম যেটা দেখলাম আমরা, সেই একই জিনিস। এটা যদি ঘোরাই যদি, তাহলে এই যে স্লটের মধ্যে দিয়ে হচ্ছে ঘুরে যাবে। ফলে হচ্ছে যে এই অংশটা হচ্ছে যে মানে ট্রাভেল করবে। ফলে যে অ্যাঙ্গেল যেটা দেখানো হয়েছে যে 0 থেকে হচ্ছে যে 60 ডিগ্রি পর্যন্ত, যদি চিন্তা করি যে একটা মানে একই জিনিসের, বা এখান থেকে যদি চিন্তা করি যে 20 থেকে হচ্ছে এই পর্যন্ত, তাহলে সেটাও 60 পর্যন্ত হচ্ছে। 0 থেকে হচ্ছে যে 60 পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে যে সে এটা একবার ঘোরানোর ফলে এটা ঘুরবে মাত্র 60 ডিগ্রি, বাকি 300 ডিগ্রি হচ্ছে সে আইডল থাকবে। ফলে এইটা হচ্ছে যে টাইমিং বেল্টের জন্যই বলো, অথবা হচ্ছে বেভারেজ কোম্পানি যেখানে বলো না কেন, এটা ইউজ করা যেতে পারে। এরপরে নাম্বার 7 যেটা, সেটা হচ্ছে চেইন অ্যান্ড স্প্রকেট। চেইন অ্যান্ড স্প্রকেট সবাই জানো নিশ্চয়ই, যে এখানে স্প্রকেট কোনটা চেইন কোনটা সবাই জানা আছে নিশ্চয়ই, তাই না? এই যে এটা অথবা এই যে লার্জার যেটা হুইল, যেটা এখানে গিয়ারের মতো টিথ কাটা হয়েছে, বাট গিয়ারের সাথে স্প্রকেটের ডিফারেন্সটা এখানে, যে গিয়ারটা হচ্ছে যে মানে গিয়ার ইনভলিউট শেপে থাকে, ইনভলিউট প্রোফাইল শেপে থাকে, বাট স্প্রকেটের ক্ষেত্রে এই রোলার চেইন যেটা আছে, রোলার চেইন বলা হয়। এই রোলার চেইনের মাঝখানে যেন হচ্ছে ইনসার্ট হতে পারে, তার জন্য হচ্ছে এর সামনের দিকটা হচ্ছে যে একটু কনভেক্স শেপের হয়ে থাকে, টিথের একেবারে সামনের দিকটা। ফলে এটা হচ্ছে কি ঘুরলে, এটা যদি আমরা ড্রাইভার ধরে নিই, তাহলে এটা হচ্ছে যে কি ড্রাইভেন। ফলে গিয়ারের মতোই কাজ, তাই না? গিয়ারের মতোই চেইন অ্যান্ড স্প্রকেটের কাজ হচ্ছে যে গিয়ারের মতোই। যে একটা এইটা যদি আমরা একটা শ্যাফট চিন্তা করি, এটা যদি একটা শ্যাফট, তাহলে এক শ্যাফট থেকে আরেকটা শ্যাফটে হচ্ছে যে পাওয়ার ট্রান্সমিট করছে। এই চেইন অ্যান্ড স্প্রকেটের মধ্যে হচ্ছে যে কি বেল্ট ড্রাইভও হতে পারে, যে একটা শ্যাফট থেকে হচ্ছে যে চেনের পরিবর্তে ওইখানে আমরা হচ্ছে বেল্ট
মানে ইউজ করতে পারি। আর স্প্রকেটের পরিবর্তে ওখানে পুলি বা হচ্ছে সিপ ইউজ করতে পারি। সিপ বলা হয় ভি বেল্টের জন্য, বা লেদার বেল্ট বা ফ্ল্যাট বেল্টের জন্য হচ্ছে যে পুলি বলা যেতে পারে। এই পুলির মাধ্যমে বা বেল্ট পুলির মাধ্যমে হচ্ছে যে পাওয়ার ট্রান্সমিট এটা হতে পারে। এখন কোশ্চেন হচ্ছে যে যেটা যে এই চেইন স্প্রকেট বা বেল্ট ড্রাইভ যেটাই বলি না কেন, এইগুলোর সাথে হচ্ছে যে গিয়ারেরও কাজ একই, তাই না? পাওয়ার ট্রান্সমিট করছে এক শ্যাফট থেকে আরেকটা শ্যাফটে। আর চেইন স্প্রকেট যেটা সেটা হচ্ছে একটা শ্যাফট থেকে আরেকটা শ্যাফটে পাওয়ার ট্রান্সমিট করছে। তাহলে এই ডিফারেন্সটা কোথায়? তাহলে এই দুটো কেন ইউজ করে সবাই, মানে আলাদা আলাদা ইউজ কেন প্রয়োজন হলো কেন? স্যার ডিসটেন্স অনেক বেশি থাকলে ইন জেনারেলি হচ্ছে লং ডিস্টেন্স। এই যে এই শ্যাফট থেকে হচ্ছে এই শ্যাফট যেটা আছে, মানে ড্রাইভার শ্যাফট থেকে ড্রাইভ এন্ড শ্যাফট, এই শ্যাফটে যদি একটা লং যদি ডিস্টেন্স হয় তাহলে হচ্ছে চেইন স্প্রকেট বা বেল্ট ড্রাইভ পুলি যেটা ইউজ করা। বাট যদি খুব কাছাকাছি ডিস্টেন্স যদি হয় যদি, দেন আমরা হচ্ছে মাল্টিপল স্যার, গিয়ার মাল্টিপল শ্যাফটে স্যার পাওয়ার ট্রান্সমিট করার জন্য স্যার এটা ব্যবহার করা যেতে পারে। মাল্টিপল, বুঝলাম না কথা তোমার। শ্যাফটে পাওয়ার ট্রান্সমিট করা, যেমন স্যার মানে শ্যাফটে একসাথে পাওয়ার ট্রান্সমিট করতে হবে, তো সেক্ষেত্রে স্যার একটা চেইন দিয়ে সেটা করা যাবে। মাল্টিপল আমি বুঝলাম না তোমার কথাটা, মানে কথা স্পষ্ট শোনা যায়নি। মানে আমি বলতে চাচ্ছি যে স্যার দুইটা শ্যাফট আছে, দুইটা দুই জায়গায়, তাদের মধ্যে কোনো মানে কোনো কানেকশন দেওয়া সম্ভব না, মানে পিনিয়ন দিলে অনেকগুলা গিয়ারের দরকার হবে, সেখানে পাওয়ার লস হবে। মেইন রিজনটাই হচ্ছে লং ডিস্টেন্স। এখন যদি এই লং ডিস্টেন্স আমরা অনেকগুলো গিয়ার দিয়ে হচ্ছে নিয়ে আসতে পারি, তাই না? অনেকগুলো গিয়ার ইউজ করে হচ্ছে এই পর্যন্ত নিয়ে আসতে পারি, কিন্তু সেখানে কি হবে? কস্ট অনেক বেশি পড়বে, তাই না? কস্ট হচ্ছে অনেক বেশি পড়বে। এবং গিয়ার ড্রাইভের আরেকটা প্রবলেম যেটা বললাম, যে গিয়ার ড্রাইভ যদি একটা গিয়ার টিথ কোনো কারণে নষ্ট হয় যদি, তাহলে টোটাল গিয়ারটাই হচ্ছে কি হবে? ফেল করবে, মানে পাওয়ার ট্রান্সমিট করতে যে সেখানে প্রবলেম তৈরি করবে। বাট এখানে হচ্ছে যে এখানেও সমস্যা আছে, অনেক এখানেও প্রবলেম আছে বা ডিসঅ্যাডভান্টেজ আছে, বাট ওই ধরনের প্রবলেমটা নাই যে হচ্ছে যে ছোট একটা পার্টসের জন্য হচ্ছে তোমার হচ্ছে টোটাল সিস্টেমটা হচ্ছে নষ্ট হয়ে যাবে, এরকম কোনো সিস্টেম নেই। আর আরেকটা ডিসঅ্যাডভান্টেজ গিয়ার ড্রাইভের জন্য যেটা, সেখানে হচ্ছে যে নয়েজ বেশি হয়। ঠিক আছে, নয়েজ বেশি হয় এবং রিকোয়ারমেন্ট হচ্ছে যে ফ্রিকোয়েন্টলি তাকে মেইনটেনেন্স করতে হয় গিয়ার ড্রাইভের জন্য, গিয়ার যেখানে আছে। বাট এই ধরনের ফ্লেক্সিবল যেটা হচ্ছে যে লং ডিস্টেন্স ড্রাইভের জন্য যেগুলো আছে, চেইন স্প্রকেট বা হচ্ছে যে বেল্ট পুলি, এই ক্ষেত্রে দেখা যায় যে ফ্রিকোয়েন্টলি হচ্ছে মেইনটেনেন্স না করলে চলে, মাঝে মাঝে মানে হঠাৎ করে চেক করলেই হয়। ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, ভবিষ্যতে তোমরাও কাজ করবে, তখন দেখতে পাবা যে বিভিন্ন ধরনের এই ধরনের মেকানিজমগুলোকে হচ্ছে প্রায় হচ্ছে যে মেইনটেনেন্স করতে হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ওইটাতে বেশি পরিমাণ করতে হয়, এটাতে হচ্ছে কম পরিমাণ। আর আরেকটাও প্রবলেম আছে যে নয়েজ, গিয়ার ড্রাইভের ক্ষেত্রে হচ্ছে নয়েজ বেশি হয়, হ্যাঁ, খুব কোয়াইটলি কাজ করতে পারে না। বাট এই যে বেল্ট পুলি বা চেইন স্প্রকেট যেগুলো, এগুলোতে খুব অল্প পরিমাণ হচ্ছে নয়েজ হয়। ঠিক আছে, আরো মানে এটারও আবার ডিসঅ্যাডভান্টেজ আছে এই চেইন স্প্রকেটের জন্য। কোনো একটা চেইন দেখা যাচ্ছে নষ্ট হতে পারে, সেক্ষেত্রে করা হয় কি যে ওই চেইনটাকে রিপ্লেসমেন্টে নিয়ে যাওয়া হয়। বা বেল্ট ড্রাইভ যদি হয়, কোনো জায়গায় ছিঁড়ে যেতে পারে, অনেক সময় কাজ করতে করতে অপারেশনে থাকার ফলে ছিঁড়ে যায়, ফলে কি করা হয় তখন? তার এন্ড কেটে দিয়ে আবার হচ্ছে যে জোড়া লাগানো হয়, জয়েনিং করা হয়, আবার সেটাও করা যায়। ঠিক আছে, ফলে অ্যাডভাইজারি সবগুলোতেই আছে, এর মধ্যে দিয়ে হচ্ছে যে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা হচ্ছে এগুলো ফুলফিল করে হচ্ছে কাজগুলো হচ্ছে কমপ্লিট করে। আর আমাদের ল্যাবে যেটা আছে, যেটা যে মডেল চেইন এন্ড স্প্রকেট যেটা, সেটা হচ্ছে এই ধরনের, দেখেছো সবাই যে ছোট্ট একটা স্প্রকেট, এবং হচ্ছে এখানেও থাকে যেটা যে একটা ড্রাইভার স্প্রকেট থাকে বা শ্যাফট থাকে, আর একটা হচ্ছে যে ড্রাইভ এন্ড শ্যাফট। তো এই চেইন দিয়ে হচ্ছে যে এটা হচ্ছে সাইকেল, এটা তো মানে ব্যবহার তো সবাই জানো, বাইসাইকেল থেকে শুরু করে এমন কোনো হচ্ছে যে পাওয়ার ট্রান্সমিশন লং ডিস্টেন্সের জন্য নাই যে তার এরিয়া নাই। বিশেষ করে হচ্ছে যে সরি সমিল তো না, ফ্লাওয়ার মিল বা হচ্ছে যে রাইস মিল, যেখানে আগের মানে অটোমেটেড না, আগের আমলের যে, জি স্যার। হ্যাঁ, ওইগুলো তো অনেক ব্যবহার দেখেছি যে বেল্ট ড্রাইভের ক্ষেত্রের জন্য বা চেন ড্রাইভ দিয়ে হচ্ছে অনেক সময় ইউজ করা। এরপরে নাম্বার 8 যেটা, সেটা হচ্ছে যে ক্যাম অ্যান্ড ফলোয়ার। ক্যাম অ্যান্ড ফলোয়ার বলা হয় যেটা। তো দেখি আমরা এখানে নিশ্চয়ই অ্যানিমেশনে দেখতে পাচ্ছ সবাই। যেখানে যে শ্যাফটটা ঘুরছে, সেই শ্যাফটের প্রোফাইলটা হচ্ছে একটু ডিফারেন্ট, মানে সার্কুলার না। ডিফারেন্ট হওয়ার কারণে যে এই পজিশনের জন্য লিনিয়ার মোশন যেটা হচ্ছে, যেটা লিনিয়ার মোশনটা এই পজিশনে যে টপে চলে যাচ্ছে, আবার এই পজিশনের জন্য হচ্ছে কি হচ্ছে বটমে আসছে, এই পজিশনের জন্য আবার দেখো টপে চলে যাচ্ছে, আবার বটমে চলে আসছে। তো এই যে এই ধরনের
লিনিয়ার রোটারি মোশন থেকে লিনিয়ার মোশন বা ভাইস ভার্সাও হতে পারে, তবে ইন জেনারেলি বলা হয় কি যেটা যে রোটারি মোশন থেকে লিনিয়ার মোশন হচ্ছে যে ট্রান্সমিট করার জন্য, বাট এটা হচ্ছে করা হয় যেটা যে এই যে এইটাকে বলা হয় ক্যাম, আর এটাকে বলা হয় হচ্ছে ফলোয়ার। ক্যামটাকে সে ফলো করছে, এই জন্য মানে ক্যাম অ্যান্ড ফলোয়ার বলা হয়ে থাকে। এখন এই ক্যামের যে শেপ যেটা, এইটা হচ্ছে ক্যাম শেপ যেটা বলা হয়, যেটা এই ক্যাম শেপটা হচ্ছে যে প্রোফাইলটা হচ্ছে যে ডিফারেন্ট টাইপের হতে পারে। এখানে যেমন দেখানো হয়েছে যে এগ শেপের মতো, তাই না, ডিম্বাকৃতি বলা হচ্ছে। আবার হার্ট শেপের আছে, আবার স্ফেরিক্যাল শেপও হতে পারে, আবার ওভাল শেপেরও হতে পারে, বিভিন্ন ধরনের শেপের হতে পারে। এবং সেটার উপর ডিপেন্ড করে এই যে এটা যে উপরে ওঠানামা করবে সেটাকে টাইমিং করা যেতে পারে, যে কোন টাইমে হচ্ছে যে করা যাবে। ফলে মাল্টিপল যদি আমরা এখন চিন্তা করো যে এই যে এই একই জিনিস যদি হচ্ছে আমরা এই পাশে যদি আরেকটা সেট করতাম, তাহলে এইটার জন্য মানে যে রোটেশনের টাইমিং আর এটা রোটেশনের টাইমিংটা হচ্ছে যদি আমরা ডিফারেন্ট করে দিতাম, তাহলে এটা এক সময় হচ্ছে উপরে যেত, এটা ততক্ষণে এই পাশে যেটা থাকতো যেটা সেটা হচ্ছে কি আর একটা অন্য ডিফারেন্ট টাইমে হচ্ছে উপরে যেত। ফলে যে ইঞ্জিনের ক্ষেত্রে যদি চিন্তা করি আমরা, যে ভালভ টাইমিং যেটা বলা হয়, যেটা ভালভের ইঞ্জিনের যে ফুয়েলের যে ওপেনিং এবং ক্লোজিং ভালভ, সেটার কাজটা হচ্ছে এই ক্যাম অ্যান্ড ফলোয়ারের মাধ্যমে হচ্ছে করা হয়। ওইখানে যে ফুয়েল কি পরিমাণ ভিতরে এন্টার করবে বা কি পরিমাণ হচ্ছে বের হবে এক্সস্ট, সেটা হচ্ছে যে যখন কন্ট্রোল করা হয় তখন সেটা হচ্ছে এই ক্যাম ফলোয়ার দিয়ে হচ্ছে করা হয়। ক্যাম শ্যাফট ইঞ্জিনের যে নর্মাল যে ক্র্যাঙ্ক শ্যাফট আছে, সেই ক্র্যাঙ্ক শ্যাফটের সাথেই ক্যাম শ্যাফট লাগানো থাকে, এবং ক্যাম শ্যাফটের মাধ্যমে ইঞ্জিনের হচ্ছে যে এই যে ভালভ ওপেনিং বা ক্লোজিং এর হচ্ছে কাজটার জন্য এই ফলোয়ার ইউজ করা হয়। এখন আধুনিক যে ইঞ্জিনগুলো মানে বের হয়েছে অটোমোবাইলের জন্য, সেখানে এটার সাথে হচ্ছে বললাম যে ইলেকট্রিক্যাল কন্ট্রোল সিস্টেম ইনকর্পোরেট করে দিয়েছে, ফলে ওইখানে আরো বেশি কন্ট্রোল মানে করা ইজি হয়েছে। বাট বেসিক প্রিন্সিপাল কিন্তু হচ্ছে এই ক্যাম অ্যান্ড ফলোয়ারের প্রিন্সিপাল ইউজ করতেই হবে। আর আমাদের ল্যাবে নিশ্চয়ই দেখেছো এই ধরনের হার্ট শেপের হচ্ছে একটা ক্যাম আছে এবং তার সাথে ফলোয়ার আছে। এখানে এটা যদি রোটেট করাই, তাহলে এখানে যে অ্যাঙ্গেল দেখানো হয়েছে 0 ডিগ্রি থেকে শুরু করে একেবারে 360 পর্যন্ত, 180 পর্যন্ত এইদিকে, 180 হচ্ছে এইদিকে আবার 0 পর্যন্ত। ফলে এই 0 থেকে শুরু করে 80 পর্যন্ত এখানে দেখো যে এখান থেকে এই শ্যাফটের অ্যাক্সেস থেকে কিছু বলছিল কেউ? কেউ কিছু বলছিল কি? এই শ্যাফটে দেখো যে এই সেন্টার থেকে হচ্ছে যে এখানে ডিসটেন্স যেটা সেটা হচ্ছে কি অনেক স্মলার, বাট 180 ডিগ্রি যেটা সেখানে হচ্ছে কি ডিসটেন্সটা অনেক বেশি হচ্ছে যে লার্জার। ফলে এই এটা ঘোরার ফলে যখন হচ্ছে যে এই পয়েন্ট যখন থাকবে তখন এটা হচ্ছে যে একবার বটম পজিশনে থাকবে, আর এই 180 ডিগ্রিতে যদি যখন এটা টাচ করবে যখন এই ফলোয়ারটা, তখন সেটা হচ্ছে হাইস্ট পজিশনে থাকবে। ফলে ওই যে ইঞ্জিনের জন্য যে বিডিসি বা টিডিসি বলা হয়, যেটা বটম ডেড সেন্টার এবং টপ ডেড সেন্টার, বা আইডিসি বলা হয়, আর হচ্ছে ওডিসি বলা হয়, তাই না, আউটার ডেড সেন্টার এবং ইনার ডেড সেন্টার ইঞ্জিনের জন্য। ওইখানে হচ্ছে ভালভের ওপেনিং বা ক্লোজিং এর যে মেকানিজম, সেটা এই ধরনের ক্যাম ফলোয়ার ইউজ করে হচ্ছে করা। আচ্ছা, সবাই হচ্ছে ইয়ে করো, এখন অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, বুঝতে পারছো? সবাই হচ্ছে রোল নাম্বারটা হচ্ছে আমাকে হচ্ছে প্রাইভেটলি মেসেজ করে দাও এখন। এরপরে নাম্বার 9 যেটা আছে, নাম্বার 9টা হচ্ছে ইয়োক মেকানিজম। নাম্বার 9 ইয়োক মেকানিজম যেটা, এটাও হচ্ছে রোটারি মোশন থেকে হচ্ছে যে লিনিয়ার মোশনে ট্রান্সমিট করার একটা মেকানিজম। রোটারি মোশন থেকে লিনিয়ার মোশন, অথবা লিনিয়ার থেকে হচ্ছে যে রোটারি মোশনে, যেখানে ক্র্যাঙ্ক থাকে এবং পিন থাকে, এবং এটা যে পিনের উপরে হচ্ছে ইয়োক যেটা আছে, এই ইয়োকের ভিতর দিয়ে হচ্ছে পিনটা হচ্ছে যাওয়া আসা করতে পারে, এবং এটা যাওয়া আসা করার সময় যেহেতু ফলে এটা যাওয়া আসা করার সময় হচ্ছে কি এখানে একটা লিনিয়ার মোশন পাওয়া যাবে, স্লাইডার, এই স্লাইডারের লিনিয়ার মোশন পাওয়া যাবে, স্লাইডার ক্র্যাঙ্ক মেকানিজমের মতোই। এখানে একটা অ্যানিমেশন দেখিয়েছি, যে দেখো এখানে নিশ্চয়ই যে সিলভার কালার যেটা, এই ক্র্যাঙ্কটা হচ্ছে ঘুরছে, হ্যাঁ, বাট এই ইয়োকের ভিতর দিয়ে পিন যেটা সেটা যাওয়া আসা করার ফলে এইদিকে এটা রোটার একটা হচ্ছে লিনিয়ার মোশন পাওয়া যাচ্ছে, অথবা ভাইস ভার্সাও হতে পারে। সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো? কেউ বাকি আছে নাকি অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য? চ্যাট অপশনে যে হচ্ছে যে মেসেজ করে রাখতে পারো প্রাইভেট, আমাকে শুধুমাত্র তোমাদের রোল নাম্বারটা লিখে দিলেই হবে।
আমাদের যেটা ল্যাবে যেটা আছে, যেটা মডেল যেটা সেটা এই ধরনের দেখেছো। এটা যদি আমরা ঘুরাই মানে এই শ্যাফট যেটা, তাহলে এই ইয়োগের ভিতর দিয়ে হচ্ছে এটা পিনটা হচ্ছে যাওয়া আসা করবে, এবং সেই ক্ষেত্রে হচ্ছে এই যে লিনিয়ার মোশনটা হচ্ছে এই ডিরেকশনে, ভার্টিক্যাল ডিরেকশনে হচ্ছে পাওয়া যায়। ফলে এখানে আমরা স্কেল থেকে হচ্ছে আমরা যে লিনিয়ার রোটারি মোশনের কতটুকুর জন্য হচ্ছে লিনিয়ার মোশন কতটুকু হচ্ছে এটা আমরা এখান থেকে নিজে করতে পারি। এরপরে 10টা যে আমরা বলছিলাম মেকানিজম, তার মধ্যে ফাইনাল যেটা লাস্ট বাট নট লিস্ট, মানে আরো অনেক মেকানিজম আছে, বাট আমরা হচ্ছে আমাদের ল্যাবের যে সময় স্বল্পতা বলি অথবা অন্য কোনো সীমাবদ্ধতা, তার জন্য হচ্ছে এই 10টাই হচ্ছে আমরা দেখিয়ে থাকি। তো এই যে ফাইনাল যেটা আছে সেটা হচ্ছে জাইরোস্কোপ। জাইরোস্কোপে আমাদের অলমোস্ট হচ্ছে এটার স্কিমেটিক ডায়াগ্রামটা বুঝতে পারছো, প্রেসিশনাল অ্যাক্সিস বলা হয় যেটা, আর এটা ভার্টিক্যাল অ্যাক্সিসের রেসপেক্টে এটা ঘুরতে পারে, আবার হরিজন্টাল অ্যাক্সিসের রেসপেক্টে হচ্ছে সেটা হচ্ছে ঘুরতে পারে। তো এখানে এটা ডিফারেন্ট টাইপের জাইরোস্কোপ যেগুলো সেগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপের জাইরোস্কোপ হতে পারে। এখানে আমরা একটা অ্যানিমেশন দেখিয়েছি। এই কার মাইক থেকে শব্দ আসছে? অনেক। রোল নাম্বার 11 নাকি? না স্যার, আমি না স্যার, আমি অনেককে বলতেছি আর কি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো এখানে একটা মানে এই জাইরোস্কোপ গুলো হচ্ছে ডিফারেন্ট টাইপের জাইরোস্কোপ মানে পাওয়া যায়। তো এটা ওয়ান কাইন্ড অফ জাইরোস্কোপ, যেখানে দেখা যাচ্ছে যে হচ্ছে যে মোশন হচ্ছে যে তার যে বিভিন্ন ডিরেকশনে মানে রোটেশনাল স্পিডের যে অ্যাক্সিস, সেটা ডিফারেন্ট মানে অ্যাক্সিসটাই ট্রাভেল করছে বা অ্যাক্সিসটাই রোটেট করছে, তার সাথে ভিতরের যে হচ্ছে মেকানিজম দেখছো এটাও রোটেট করছে। আমাদের যেটা হচ্ছে যে মডেল জাইরোস্কোপ যেটা হচ্ছে আছে আমাদের ল্যাবে অ্যাভেলেবল, যেটা সেটা এই ধরনের দেখেছো নিশ্চয়ই সবাই। তো এখানে এটা দেখতে পাচ্ছ যেটা, যে এটা যদি আমরা মানে যে এটা যদি হরিজন্টাল অ্যাক্সিস চিন্তা করি আমরা, এই হরিজন্টাল অ্যাক্সিসের রেসপেক্টে এদিকে কাউন্টার ব্যালেন্স কাউন্টার মাস দেওয়া থাকে, যার ফলে হচ্ছে যে এই মাসের সাথে এই মাসটা হচ্ছে যে ব্যালেন্সিং অবস্থায় হরিজন্টাল ডিরেকশনে মানে হরিজন্টাল লাইনেই হচ্ছে থাকে। ফলে হরিজন্টাল ডিরেকশন মানে হরিজন্টাল অ্যাক্সিসের রেসপেক্টে যদি হচ্ছে স্পিন যদি করানো হয়, এবং একই সাথে যদি হচ্ছে ভার্টিক্যাল যে অ্যাক্সিসটা আছে এই ভার্টিক্যাল অ্যাক্সিসের রেসপেক্টে যদি এটাকে যদি রোটেট করানো হয়, তাহলে দেখা যায় যে জেনারেল অবস্থায় হচ্ছে মানে ব্যালেন্স অবস্থায় থাকতে পারে, বাট এটা যখন স্পিনিং করবে যখন, তখন সে হচ্ছে কি তার মানে মোশনের উপর মানে মোশনের ডিরেকশনের উপর ডিপেন্ড করে এটা হচ্ছে যে নিচের দিকে নেমে যায় অথবা উপরের দিকে উঠে যায়। তো এটা হচ্ছে ইফেক্ট যেটা, সেই ইফেক্টটাকে বলা হয় হচ্ছে জাইরোস্কোপিক ইফেক্ট, জাইরোস্কোপিক কাপলের ইফেক্ট। এটা হয় হচ্ছে কি যে দুই ধরনের মোশন, দুই স্পিনিং, একটা হচ্ছে প্রেসিশনাল অ্যাক্সিস বলা হয় আর একটা হচ্ছে স্পিনিং অ্যাক্সিস বলা হয়। এই দুই ধরনের অ্যাক্সিসের রেসপেক্টে যখন কোনো একটা ডিভাইস বা কোনো একটা মেকানিজম বা কোনো একটা ইঞ্জিন সিস্টেম যেটাই হোক না কেন, মোশন যখন দুই ধরনের একই সিস্টেমের মধ্যে দুইটা মোশন যখন দুই ধরনের মোশন থাকে, তখন দুই ধরনের কাপল তৈরি হয় মোমেন্ট অফ ইনার্শিয়ার সাথে তার সেন্টার অফ গ্র্যাভিটি এর যে চেঞ্জ হয় যেটা, তার ফলে হচ্ছে কাপলের মানে তৈরি হয়, যেটার ম্যাগনিটিউড যেটা বলা হয় যেটা, যে আই ওমেগা ওমেগা আই ওমেগা ওমেগা আই। আমি আচ্ছা এখানে লিখি তাহলে বুঝতে পারবো তোমরা। আই বলা হয়, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, আর ওমেগা একটা, আর একটা হচ্ছে ওমেগা সি বলা হয়। আই ওমেগা ওমেগা, এই আই ওমেগাতে ডিনোট করা হয় হচ্ছে যে পাওয়ার বা টর্ক বলা হয় এটাকে, আর তার সাথে ওমেগা সি যেটা, এটা হচ্ছে আরেক ধরনের। তো এই সি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে স্পিনিং অ্যাক্সিস বা প্রেসিশনাল অ্যাক্সিসের জন্য এই কাপল। ওমেগা যেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোশন বা অ্যাঙ্গুলার রোটেশন, এটাও অ্যাঙ্গুলার রোটেশন, বাট হচ্ছে এই যে আমরা যেটা বলছি যে এই মডেলের জন্য যেমন চিন্তা করি যে হরিজন্টাল অ্যাক্সিসের রেসপেক্টে যে স্পিডে ঘুরছে, আর আবার ভার্টিক্যাল অ্যাক্সিসের রেসপেক্টে যে স্পিডে ঘুরছে, এই দুটার ফলে এখানে একটা আনব্যালেন্স মাস তৈরি হয় টোটাল সিস্টেমের জন্য, যেটা থেকে হচ্ছে যে এই কাপলের তৈরি হয়। ফলে ওইটাকে কাউন্টার ব্যালেন্স করার জন্যই হচ্ছে যে এই জাইরোস্কোপ যেটা আছে সেটা কাজ করে। মানে অ্যাপ্লিকেশন দেখলে বুঝতে পারবেন। এরোপ্লেনের কথা চিন্তা করি আমরা, যে এরোপ্লেন যদি হচ্ছে সামনের দিকে মুভ করে যখন তার প্রপেলার ঘুরে হচ্ছে ধরে নিচ্ছি যে এই হরিজন্টাল অ্যাক্সিস রেসপেক্টে প্রপেলার ঘুরছে, ঠিক আছে, হরিজন্টাল ওখানে থাকে। আর এটা যদি টার্ন করে, যদি একই সাথে যে সামনের দিকে মুভ করছে এবং টার্ন করছে, লেফট টার্ন হোক অথবা রাইট টার্ন, তখন হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস যেটা আছে সেই অ্যাক্সিস রেসপেক্টে হচ্ছে আবার মোশন তৈরি হয় এই এরোপ্লেনের জন্য। ফলে এই যে জাইরোস্কোপিক ইফেক্ট তখন হয়ে পড়ে। ফলে কি করে যে এখানে মানে এগুলোতে ইনকর্পোরেট করা থাকে যে ভার্টিক্যাল অ্যাক্সিসে একটা জাইরোস্কোপ লাগানো থাকে আর হরিজন্টাল অ্যাক্সিসে জাইরোস্কোপ লাগানো থাকে। ফলে সে কাউন্টার ব্যালেন্স করে
দেখা যায় যে যখন সে লেফট টার্ন করে যখন, তখন তার এই যে নোজ যেটা, সেই নোজকে উপরের দিকে উঠিয়ে দেয়, অথবা যখন রাইট টার্ন করে যখন, তখন হচ্ছে নোজটাকে দেখা যাচ্ছে যে নিচে নামিয়ে দেয়। এরকম মানে এটা ডিপেন্ডিং অন হচ্ছে যে ডিরেকশন অফ মোশন, যেটা যে কোন ডিরেকশনে হচ্ছে মোশন গুলো থাকছে সেটার উপর বেজ করে এর নোজ বা হচ্ছে যে টেল এটা একবার উপরে উঠে যায় অথবা নিচের দিকে নামিয়ে দেয়। আবার উইং এর কথা চিন্তা করো, যে উইংও হচ্ছে দেখা যায় যে লেফট টার্ন বা রাইট টার্ন করার সময় এই উইংটা হচ্ছে কি করে, তার ডান দিকের উইং উপরের দিকে উঠে যায় এবং লেফট উইং যেটা সেটা হচ্ছে নিচের দিকে লোয়ার করে রাখে। একই কেস আমরা বলতে পারি হচ্ছে শিপের ক্ষেত্রে, যে অ্যারোনটিক্যাল শিপ যেগুলো আছে বা যেগুলো নর্মাল শিপই সমুদ্রে যেগুলো হচ্ছে যে শিপ মানে জাহাজ চলে যেগুলো, সেইখানেও হচ্ছে যে এই ঢেউয়ের পানির ঢেউ এবং স্রোতের কারণে হচ্ছে যে এই ধরনের মোশনের মানে জাইরোস্কোপিক ইফেক্ট তৈরি হয়। ফলে ওইখানেও হচ্ছে যে এই যে মেকানিজম থাকে, জাইরোস্কোপ থাকে তাদের, এবং সেটা দিয়ে হচ্ছে কাউন্টার ব্যালেন্স করে সেখানে যে রোলিং হয় বা পিচিং হয় সেগুলো হচ্ছে মিনিমাইজ করা হয়। যদিও হচ্ছে যে মানে জাহাজের ক্ষেত্রে মানে পানির যেটা ওয়াটার জন্য যে শিপ সেখানে হচ্ছে যে কাউন্টার ব্যালেন্স করাটা হচ্ছে ডিফিকাল্ট, বাট তারপরেও পড়ে থাকে তারা। যাদের মানে প্লেনে ভ্রমণ করার অভিজ্ঞতা আছে বা শিপে ভ্রমণ করার অভিজ্ঞতা আছে, তারা অনেক সময় হচ্ছে যে এটা ফিল করা হয় যে হচ্ছে যে একদিকে যে মানে কাত যেদিকে কাত হয়ে যাচ্ছে তার বিপরীত দিকে তখন হচ্ছে হেলে পড়ে। অথবা রোডে যেটা ব্যাংকিং অফ রোড যেটা বলা হয়, যেটা সেখানেও কিন্তু একই প্রিন্সিপাল হচ্ছে ইউজ করার জন্যই, মানে ওখানে তো ব্যালেন্স করা হয় ব্যাংকিং অফ রোড যেটা, সেখানে হচ্ছে যে রোডটাকে উঁচু করে এক পাশের মানে কার্ভ পাত যখন, তখন এক পাশটাকে উঁচু করে হচ্ছে এখানে কাউন্টার ব্যালেন্সটা করা হয়। বাট যখন একটা এরোপ্লেন যখন বাতাসে ভাসে যখন, তখন ওইখানে ওই ধরনের কোনো সিস্টেম নাই, যার ফলে ওইখানে হচ্ছে এই জাইরোস্কোপ গুলো তারা ইনকর্পোরেট করে রাখে মেশিনের মধ্যে মানে ইঞ্জিন সিস্টেমের মধ্যে, ফলে ওইখানে ব্যালেন্স করতে পারে তারা। ঠিক আছে, এই পর্যন্ত আরো কোনো সমস্যা আছে? স্যার নাম্বার 6টা আরেকবার। নাম্বার 6 নাম্বার 6 যেটা না, স্যার ড্রাইভার আর ড্রাইভেনের বিষয়টা আরেকবার বলবেন। ড্রাইভার কি গিয়ার মেকানিজমের জন্য? জি স্যার, জি স্যার। কার মাইক অন হয়েছে? আজান শোনা যাচ্ছে এখান থেকে। আচ্ছা, এটা একটু আলোচনা করি, কে জন্য বললা যে এটা আলোচনা করার জন্য? এখানে কি মানে কি জানতে চাচ্ছিলে বলো? কে যেন বলছিল যে নাম্বার 6 নিয়ে একটু আলোচনা করার জন্য, কি আসলে কি জানতে চাচ্ছিল এরপরে জেনেভা স্টকের জন্য বা জেনেভা মেকানিজমের জন্য? স্যার অ্যাপ্লিকেশন মেইনলি অ্যাপ্লিকেশন হচ্ছে কি, যে যদি আমি চিন্তা করো যে এখানে এটা যে ঘুরছে তাই না, এটা ঘোরার সময় হচ্ছে যে এটা হচ্ছে কি আইডেল থাকছে, এই যে এখন আবার কি হলো যে একটা মুভমেন্ট চলে গেল মানে মোশন সে পেয়েছে, কিন্তু এখানে অ্যাঙ্গেলের কথা চিন্তা করো যে টোটালটা অ্যাঙ্গেল যদি 360 ডিগ্রি হয়, তাহলে এইখানে 60 ডিগ্রি এইটার মোশনের জন্য এই 60 ডিগ্রি সে ঘুরে চলে যাচ্ছে, বাট এই সময়টা সে এটা কি থাকছে, এই যে এতটুকু ঘুরে আসছে এই পর্যন্ত সে এই টাইমটা সে আইডেল থাকছে। ওই আইডেল টাইমে ওইখানে হচ্ছে যে অন্য কোনো অপারেশন করা যেতে পারে। এখানে যদি আমরা চিন্তা করি এখন যে এই যে 6টা মানে যে 6টা পয়েন্ট, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আচ্ছা এটাকে আমরা এখানে দেখি স্টিল করে দিই, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা পজিশনের জন্য যদি চিন্তা করি যে এই 6টা পজিশনের জন্য হচ্ছে যে 6টা হচ্ছে যে আমরা হচ্ছে যে কি যে বেভারেজ কোম্পানিগুলো যেটা করে যে একটা বোতল রেখে দেওয়া হলো, ঠিক আছে, বা লিনিয়ার একটা হচ্ছে যে মানে এই পাশে যদি আমরা লিনিয়ার মোশন যদি আবার ইনকর্পোরেট করি যদি এটার সাথে, তাহলে লিনিয়ারলি হচ্ছে যে এই পজিশনে হচ্ছে একটা বোতল আসলো, এখন এটা ঘুরছে এবং হচ্ছে যে এটা তখন কি থাকছে মানে ঘুরছে না, যতক্ষণ পর্যন্ত হচ্ছে এইদিকে মানে 300 পর্যন্ত আসছে যতক্ষণ পর্যন্ত। তো এই সময়ের মধ্যে হচ্ছে কি করবে, উপরের কোনো একটা ফানেল বা কোনো কিছু থেকে হচ্ছে ওই বেভারেজ হচ্ছে মানে ওর হচ্ছে পোরিং করা হবে, তার মানে কোকা কোলা হোক অথবা ওষুধ কোম্পানির যে ওষুধ মেডিসিনই হোক না কেন, সেগুলো হচ্ছে পোরিং করা হবে ভিতরে বোতলের ভিতরে। তারপরে এইবার হচ্ছে কি করবে, সে এটা যখন এইদিকে ঘুরবে যখন মানে এটাকে যখন ঘোরাবে, যখন এই রেড কালারের স্টপটাকে ঘোরাবে যখন, তখন এটা হচ্ছে কি মশলাটা এইদিকে চলে আসছে, ফলে বোতলটা হচ্ছে এইদিকে চলে আসবে, ফলে ওইখানে আর একটা বোতল এসে সেট হবে, ফলে এই বোতলে আবার নতুন করে হচ্ছে আবার হচ্ছে পোরিং করা শুরু করবে আইডেল টাইমে। বাট ইন দ্য মিন টাইম এই বোতলগুলো হচ্ছে যদি আমরা এখানে লিনিয়ার মানে বেল্ট ড্রাইভ যদি ইউজ করি আবার মানে বা লিনিয়ার হচ্ছে যে বেল্ট মেকানিজম, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি দেখা যাচ্ছে এটা লিনিয়ারলি বোতলগুলো হচ্ছে ধীরে ধীরে মুভ করে সামনের দিকে যায়। এবার বোঝা যাচ্ছে অ্যাপ্লিকেশনটা? স্যার ড্রাইভার আর ড্রাইভেন এর বিষয়টা একটু বলবেন।
হ্যাঁ ড্রাইভারটা কিন্তু এই যে এখানেও যেমন আমরা বলতে পারি যে এটা হচ্ছে ড্রাইভার, এটা হচ্ছে কি ড্রাইভার, মানে যেটা ড্রাইভ করছে সেটা হচ্ছে ড্রাইভার, আর যেটা ড্রাইভ হচ্ছে সেটা হচ্ছে কি ড্রাইভার। এই জেনেভা স্টেপের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা এটা যদি ড্রাইভার হয় যদি, তাহলে মানে এই শ্যাফটের সাথে কি থাকবে, মোটর কানেক্ট থাকবে, তাই না? জি মোটর কানেক্ট থাকবে, ফলে মোটরের মোশন কন্টিনিউয়াস মোশন থাকবে। বাট এটা হচ্ছে কি ড্রাইভার হচ্ছে, এখানে ড্রাইভারের জায়গার পয়েন্টে মানে আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট মোশন পাচ্ছি। এখন গিয়ার ড্রাইভের ক্ষেত্রেও তাই, যে এখানে এই শ্যাফটের জন্য একটা যদি গিয়ার লাগানো থাকে, এই শ্যাফটে যদি একটা গিয়ার লাগানো থাকে, তাহলে যে গিয়ারের সাথে হচ্ছে যে মোটর কানেক্ট থাকবে, মানে যেটা ড্রাইভ করবে অন্য গিয়ারকে, সেটার নামই হচ্ছে ড্রাইভার গিয়ার, আর যেটা ড্রাইভ হয়ে যাবে সেটা হচ্ছে কি ড্রাইভার গিয়ার। এই হচ্ছে বিষয়। ইন জেনারেলি ড্রাইভার গিয়ার যেটা সেটা হচ্ছে বলা হয় পিনিয়ন গিয়ার বলা হয়, পিনিয়ন গিয়ার অথবা পিনিয়ন। আর যেটা হচ্ছে যে ড্রাইভেন যেটা সেটাকে হচ্ছে বলা হয় যে গিয়ার, জেনারেলি ভাবে গিয়ার বলা হয়, পিনিয়ন এন্ড গিয়ার বলা হয়। ঠিক আছে? তো আমরা এরপরে যাবো হচ্ছে এক্সপেরিমেন্ট দুইটা, যেটা এখন পর্যন্ত আলোচনা করলাম, যেটা হচ্ছে যে 10টা হচ্ছে যে আমরা ইয়ে নিয়ে আলোচনা করলাম, মানে মেকানিজম। এরপরে হচ্ছে আমাদের আসবে যেটা, সেটা হচ্ছে যে এই যে এক্সপেরিমেন্ট ইউজিং কুইক রিটার্ন মেকানিজম। আমরা দুইটা মেকানিজম নিয়ে হচ্ছে একটু আলোচনা করি এটা নিয়ে, যে এক্সপেরিমেন্ট ইউজিং কুইক রিটার্ন মেকানিজম। আগে কুইক রিটার্ন মেকানিজম গুলো কি ধরনের জিনিস সেটা আমরা একটু আলোচনা করি। এই অ্যানিমেশন দেখি একটা, নাম থেকেই বুঝতে পারবা যে এখানে হচ্ছে কি রোটারি মোশন, বাট এখানে লিনিয়ার মোশন, তাই না? তো রোটারি মোশন জি লিনিয়ার মোশনটা কেমন ধরনের হচ্ছে এখানে একটু ভালো মতো লক্ষ্য করো সবাই। এই যে যখন যাচ্ছে তখন কি স্লোলি যাচ্ছে, কিন্তু ব্যাক করার সময় জি কি স্যার, দ্রুত ব্যাক করছে, তাড়াতাড়ি স্যার। হ্যাঁ? এদিকে এটা যদি আমরা ফরওয়ার্ড ধরে নিই, এই মানে এই দিক থেকে মানে বাম দিক থেকে ডান দিকে যদি ফরওয়ার্ড ধরে নিই, তাহলে ফরওয়ার্ড স্ট্রোক হচ্ছে কি স্লোলি যাচ্ছে, বাট রিটার্ন করার সময় দ্রুত আসছে। এই যে রিটার্নটা কুইক করছে, এই জন্য নাম হচ্ছে কুইক রিটার্ন মেকানিজম। এটা করা হয়েছে কি এখানে, মানে ইন জেনারেলি যদি রিটার্ন ফরওয়ার্ড এবং রিটার্ন দুটোই যদি হচ্ছে একই টাইমে, মানে একই রকম মোশন যদি হতো, স্পিডের যদি ভেরিয়েশন না থাকতো, তাহলে এটাকে কি বলতাম আমরা এই মেকানিজমকে? তখন কি বলতাম? সিম্পল রোটারি মোশন থেকে লিনিয়ার মোশনে ট্রান্সমিট করছে, অথবা লিনিয়ার মোশন থেকে রোটারি মোশনে হচ্ছে ট্রান্সমিট করছে, এই ধরনের মেকানিজম বলতাম, যেটা স্লাইডার মেকানিজম অথবা হচ্ছে যে ইয়োকো বলা যেতে পারে, তাই না? রোটারি মোশন থেকে স্লাইডার মানে লিনিয়ার মোশন ট্রান্সমিট করছে, অথবা লিনিয়ার থেকে রোটারি করছে, এই ধরনের মানে আমরা মেকানিজম বলতে পারতাম। কিন্তু এখানে যেহেতু এই যে রিটার্নটা করছে কুইক, এই জন্য নাম দেওয়া হয়েছে এই যে কুইক রিটার্ন মেকানিজম, আর কিছুই না। এখানে জাস্ট করা হয়েছে কি যে পিনিয়ন আর এই যে এখানে যে হচ্ছে যে ইয়োকের যে সাথে পিন যেটা, এইটার এই চেঞ্জ মানে এখানে অ্যাঙ্গুলার চেঞ্জের জন্য হচ্ছে এটা মনে হচ্ছে যে অ্যাঙ্গেলে ফরওয়ার্ড স্ট্রোকে যাচ্ছে তার চাইতে কম পরিমাণ অ্যাঙ্গেলে হচ্ছে রিটার্ন স্ট্রোকে ব্যাক করছে। এখানে অ্যাঙ্গেলে লক্ষ্য করবা যে এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত যাওয়ার জন্য যেটা কোথায় থেকে এই পজিশন যাওয়ার, এই পজিশন থেকে শুরু করে এই পর্যন্ত, কিন্তু রিটার্নের জন্য হচ্ছে কতটুকু হচ্ছে, এতটুকু হচ্ছে, কম হচ্ছে। ফলে রিটার্ন স্ট্রোকের জন্য হচ্ছে যে কম অ্যাঙ্গেল এখানে ট্রাভেল করছে, ফলে খুব দ্রুত চলে আসছে এটা। বাট ফরওয়ার্ডের জন্য এখানে বেশি অ্যাঙ্গেল ট্রাভেল করছে, যার জন্য হচ্ছে ফরওয়ার্ড স্ট্রোকটা স্লোলি যাচ্ছে। এই হচ্ছে যে মানে রিটার্ন স্ট্রোকের হচ্ছে কুইক রিটার্ন মেকানিজমের মানে প্রিন্সিপাল। আমাদের ল্যাবে যেটা আছে কুইক রিটার্ন মেকানিজম, এটা দেখেছো নিশ্চয়ই। এখানে লিনিয়ার মোশন ট্রান্সমিট হয়, আর এখানে যে পিন আর হচ্ছে ইয়োকের মতো কানেকশন করা হয়েছে। এটা রোটেট করালে ঘোরালে হচ্ছে কি হবে, এটা ঘোরালে দেখা যাবে যে হচ্ছে যে এটা ফরওয়ার্ড স্ট্রোক আর রিটার্ন স্ট্রোক পাওয়া যাবে এখানে। তো আমাদের এক্সপেরিমেন্ট যেটা করতে হয় যেটা এখানে, যে এখানে হচ্ছে যে সার্কুলার হচ্ছে যে স্কেল করা হয়েছে, এই মানে যেটা পিনিয়ন বলি অথবা হচ্ছে যে ক্র্যাঙ্ক যেটা বলছি আমরা, এই ক্র্যাঙ্কের এখানে সার্কুলার হচ্ছে স্কেল করা হয়েছে, মানে অ্যাঙ্গেলের স্কেল করা হয়েছে, 0 থেকে শুরু করে একেবারে হচ্ছে যে 360 পর্যন্ত স্কেল করা আছে। তো ইন জেনারেলি হচ্ছে আমাদের যেটা ল্যাবে যেটা আছে যেটা, সেটা নিশ্চয়ই লক্ষ্য করেছো যারা করেছো এক্সপেরিমেন্ট, যে এখান থেকে 0 থেকে শুরু করে টোটালটাকে 180 করা হয়েছে। একবার ঘুরলে এটা হচ্ছে যে ফরওয়ার্ড স্ট্রোকের দিকে যাবে, আর আরেকবার ঘুরলে হচ্ছে যে রিটার্ন স্ট্রোকের দিকে আসবে। বাট অ্যাঙ্গেলের কম বেশি জন্য দেখা যাবে যে লক্ষ্য করলে যে টোটাল ফরওয়ার্ডের জন্য হচ্ছে যাচ্ছে 220 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত, আর রিটার্ন স্ট্রোকের জন্য হচ্ছে বাকি যে 360 মাইনাস 220 মানে 140 ডিগ্রি, এই 140 ডিগ্রির জন্য হচ্ছে রিটার্ন করবে এটা। মানে এখন এখানে রিটার্নটা কতটুকু করছে, ফরওয়ার্ড স্ট্রোকে কতটুকু মানে কতটুকু মুভ করছে, এই স্কেল থেকে বোঝা যাবে আবার লিনিয়ারলি।
যে জিরো, এটা যদি আমরা জিরো জিরো পজিশন ধরে নিই, জিরো থেকে হচ্ছে মুভ করে সে কত স্কেল মানে কত পর্যন্ত যাচ্ছে হাইস্ট, সেটাকে আমরা ফরওয়ার্ড স্ট্রোক ধরে নিতে পারি। ফরওয়ার্ড স্ট্রোকের জন্য এখানে অ্যাঙ্গেল কতটুকু হচ্ছে চেঞ্জ হচ্ছে, তো অ্যাঙ্গেল চেঞ্জ করলে দেখা যায় যে ফরওয়ার্ড স্ট্রোকের জন্য 220 পর্যন্ত হয়। এখানে যে মেকানিজমটা করা হয়েছে সেটা বলছি, 220 পর্যন্ত হচ্ছে যে তার ফরওয়ার্ড স্ট্রোকে। আর রিটার্ন করার সময় ওই একই পরিমাণ সে লিনিয়ারলি হচ্ছে ডান দিকে মুভ করবে, বাট এইদিকে অ্যাঙ্গেলটা তখন হয়ে যাবে হচ্ছে যে 140 পর্যন্ত। ফলে এখানে হচ্ছে যে ফরওয়ার্ড স্ট্রোকের জন্য হচ্ছে যে টাইমটা বেশি লাগবে, আর রিটার্ন স্ট্রোকের জন্য টাইমটা হচ্ছে যে কম লাগবে। এবং এই আমরা যে ডাটা, যেহেতু মডেল, এটা মডেল থেকে আমরা হচ্ছে ডাটাগুলো কালেক্ট করতে পারি, যে এখানে তার সার্কুলার মোশনের জন্য হচ্ছে অ্যাঙ্গেল, তার করেসপন্ডিং হচ্ছে যে আমরা ডাটা নিতে পারি হচ্ছে যে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, সেইখান থেকে হচ্ছে আমরা গ্রাফ প্লট করতে পারি। আমরা যদি একটা অ্যানিমেশন দেখি, যে একদিকে হচ্ছে যে অ্যাঙ্গেল এবং আরেকদিকে হচ্ছে যে সরি যে কোনো একটা স্কেলই হতে পারে, এইখানে নিশ্চয় লক্ষ্য করছে যে এটা হচ্ছে যে ফরওয়ার্ড স্ট্রোকে হচ্ছে যে একরকম, রিটার্ন স্ট্রোক হচ্ছে আরেক রকমের মোশন। এটা ফরওয়ার্ড স্ট্রোক, এটা রিটার্ন স্ট্রোক, ঠিক আছে? এইদিকে ফরওয়ার্ড স্ট্রোক, এদিকে হচ্ছে রিটার্ন স্ট্রোক। এখানে অ্যাঙ্গেল চিন্তা করতে পারবা যে এটা আবার নিয়ে যায় এদিকে, এখানে রেড কালারের যে পিন যেটা, সেটার পজিশন চেঞ্জ দেখলে দেখতে পারবো। ডাটা টেবিল যেটা তোমাদেরকে সাপ্লাই দেওয়া হয়েছিল, যেটা সেই ডাটা টেবিলটা হচ্ছে এই ধরনের, এটা রেখে দিবা সবাই, যারা হচ্ছে রিপোর্ট জমা দিবে তাদের জন্য এটা লাগবে। তখন যে ফরওয়ার্ড স্ট্রোকের জন্য হচ্ছে অ্যাঙ্গুলার যে পজিশন চেঞ্জ, যেটা যে প্রথমে 20 ডিগ্রির জন্য 20 ডিগ্রি অ্যাঙ্গুলার পজিশন চেঞ্জ করলে তার ডিসপ্লেসমেন্ট কত হবে, 40 ডিগ্রিতে যদি অ্যাঙ্গেল পজিশন চেঞ্জ করি তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট কত হবে। এইভাবে আমরা ফরওয়ার্ড স্ট্রোক দেখা যাবে যে 220 পর্যন্ত হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট, একই ডিসপ্লেসমেন্ট হচ্ছে যে এই 240 পর থেকে 360 পর্যন্ত, মানে 120 ডিগ্রি অ্যাঙ্গেল, তার জন্য রিটার্নটা হচ্ছে যে সে কভার করবে। ফলে দেখা যাচ্ছে যে এই যে রিটার্ন স্ট্রোকের জন্য হচ্ছে কম সময় লাগবে, ধরে নেওয়া হয় যে অবশ্যই মানে এটা ট্রাভেল করার জন্য হচ্ছে কি কম সময় লাগবে, আর এটা ট্রাভেল করার জন্য একই ডিস্টেন্স ট্রাভেল করার জন্য হচ্ছে যে অ্যাঙ্গেল যেহেতু বেশি অতিক্রম করছে, ফলে তার টাইম বেশি লাগবে, আর রিটার্নের জন্য হচ্ছে কম টাইম লাগবে। ফলে আমরা ওইখান থেকে গ্রাফ প্লট করতে পারি, ঠিক আছে? একদিকে হচ্ছে যে অ্যাঙ্গেল, আমরা এক্স অ্যাক্সিস সাধারণত নিয়ে থাকি অ্যাঙ্গেল, আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট, একটা ফরওয়ার্ডের জন্য আর একটা হচ্ছে যে রিটার্নের জন্য। দুই ধরনের মানে কার্ভ হচ্ছে আমরা প্লট করে দেখতে পারি, এবং সেটা দেখা যাবে যে যদি প্লট করি যদি আমরা, তাহলে কেমন কেমন ধরনের গ্রাফ পাওয়া যায় জানা আছে তো সবাই, তাই না? আমরা যদি দেখি যদি এটা এইদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে যে যদি ওয়াই অ্যাক্সিস হয় যদি, তাহলে এই যে দেখা যায় যে ফরওয়ার্ড স্ট্রোকের জন্য হচ্ছে যে অ্যাঙ্গেল বেশি কভার করবে এরকম, আর রিটার্ন স্ট্রোকের জন্য মানে এই যে এইটা হচ্ছে তোমার দেখা যাবে যে ফরওয়ার্ড স্ট্রোকের ডিসপ্লেসমেন্ট টাইমটা তখন দেখা যাবে, আর রিটার্ন স্ট্রোকটা হচ্ছে দ্রুত হচ্ছে রিটার্ন স্ট্রোক করবে, ঠিক আছে? এরপরে আছে আরেকটা যেটা যে এক্সপেরিমেন্ট ইউজিং হচ্ছে স্লাইডার ক্র্যাঙ্ক মেকানিজম। এই স্লাইডার ক্র্যাঙ্ক মেকানিজমটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে এক ধরনের হচ্ছে যে লিনিয়ার মোশন থেকে রোটারি মোশন, বা রোটারি মোশন থেকে লিনিয়ার মোশনে ট্রান্সমিট করা হচ্ছে যে ট্রান্সফর্ম বা কনভার্ট করা হচ্ছে মেকানিজম, ঠিক আছে? কুইক রিটার্ন মেকানিজমের মতোই একই ধরনের। এখানে দেখতে পাচ্ছি আমরা যেটা, যে এখানে একটা সার্কুলার মোশন, আর এখানে হচ্ছে যে তার হচ্ছে যে লিনিয়ার মোশন। সার্কুলার মোশন থেকে লিনিয়ার মোশন, অথবা ভাইস ভার্সা হতে পারে, যে লিনিয়ার মোশন থেকে সার্কুলার মোশন। জেনারেলি আমরা যখন ইঞ্জিনের পিস্টন সিলিন্ডার যেটা, ওইখানে দেখি যে পিস্টন হচ্ছে যে লিনিয়ার মোশন থেকে তার ক্র্যাঙ্ক শ্যাফটকে ঘোরাই, আর রেসিপ্রোকেটিং যে পিস্টন পাম্প যেগুলো আছে ওইখানে দেখতে পাই যে হচ্ছে যে রোটারি মোশন বা সার্কুলার মোশন থেকে তার রেসিপ্রোকেটিং হচ্ছে যে পাম্প যেটা, সেই পাম্পে হচ্ছে যে অ্যাকশনটা হচ্ছে পিস্টনের রেসিপ্রোকেটিং পিস্টন যেটা পাম্প যেটা, আর রেসিপ্রোকেটিং ইঞ্জিন সিলিন্ডার যেগুলো সেখানে হচ্ছে যে লিনিয়ার থেকে হচ্ছে রোটারি মোশন হচ্ছে পাওয়া যায়। আর সেলাই মেশিনের ক্ষেত্রেও কি একই রকম? সেলাই মেশিনে একই রকম অলমোস্ট, তবে হচ্ছে ওইখানে হচ্ছে ওই যে র্যাজেট মেকানিজমের মতো আরেকটা মেকানিজম ইউজ করা হয়, যেটা হচ্ছে যে যেখানে যে সেলাই মেশিনে যে সিউইং করে, যেখানে সিউইং বলা হয় যেটা, হ্যাঁ, এই সিউইং যেই পজিশনটাতে হয় ওইখানে হচ্ছে র্যাজেট মেকানিজমের মতো ওয়ান ডিরেকশনাল হচ্ছে মোশন থাকে, যেটা হচ্ছে শেপার মেশিনেও থাকে যেটা।
আর আমাদের ল্যাবে যেটা আছে দেখেছো নিশ্চয়ই, যে এটা হচ্ছে যে এই ধরনের একই রকম, এখানে যেটা আমরা দেখছি অ্যানিমেশনে ঠিক একই ধরনের। এখানে হচ্ছে যে একটা কানেক্টিং রড থাকে, ক্র্যাঙ্ক থাকে, আর হচ্ছে যে পিস্টন থাকে। ফলে সার্কুলার মোশনকে যদি আমরা ঘুরাই যদি, তাহলে এখানে হচ্ছে যে লিনিয়ার মোশন পাওয়া যাবে। ফলে এখানে হচ্ছে আমরা কি লিনিয়ার ডিসপ্লেসমেন্ট পাওয়া যাবে, আর এখানে হচ্ছে সার্কুলার হচ্ছে যে অ্যাঙ্গেল চেঞ্জ, অ্যাঙ্গেল পজিশনের জন্য তার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কত, এটা হচ্ছে বের করা যাবে। এটা রিলেটেড হচ্ছে এক্সপেরিমেন্ট যেটা, সেইখানে হচ্ছে আমরা গ্রাফ করতে পারি, ডাটা নিতে পারি হচ্ছে কিভাবে, যে অ্যাঙ্গেল পজিশন চেঞ্জ করলে সেখানে প্র্যাকটিক্যালি হচ্ছে ডিসপ্লেসমেন্টটা কত আসলে ওই মডেলের জন্য, যে মডেলটার কথা বলছি আমরা, সেই মডেলে হচ্ছে প্র্যাকটিক্যাল ডিসপ্লেসমেন্টটা কত। আর এটা হচ্ছে যেহেতু হচ্ছে যে এটা ইউনিভার্সাল, ফলে একটা থিওরিটিক্যাল রিলেশন আছে যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে তার হচ্ছে যে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হচ্ছে কত হবে অ্যাঙ্গুলার পজিশন চেঞ্জ করলে। এখানে থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল, আর যে আর হচ্ছে যে ক্র্যাঙ্কের রেডিয়াস, এবং হচ্ছে যে এখানে এক্সটা হচ্ছে যে তার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। তো থিওরিটিক্যাল ডিসপ্লেসমেন্ট আর প্র্যাকটিক্যাল ডিসপ্লেসমেন্ট মধ্যে একটু পার্থক্য হয়। হ্যাঁ, সেই পার্থক্যটা হচ্ছে অনুযায়ী আমরা গ্রাফ প্লট করতে পারি। গ্রাফ প্লটের সময় একদিকে এক্স অ্যাক্সিসে রাখবো হচ্ছে যে অ্যাঙ্গেল পজিশন, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে যে প্র্যাকটিক্যাল ডিসপ্লেসমেন্ট, এবং আরেকটা হচ্ছে যে থিওরিটিক্যাল ডিসপ্লেসমেন্ট ওয়াই অ্যাক্সিসে। ফলে মানে একই গ্রাফের মধ্যে দুইটা হচ্ছে কার্ভ পাওয়া যাবে, একটা হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য আর একটা হচ্ছে থিওরিটিক্যালের জন্য, এবং একটু ডিফার করবে দেখা যায়। সেই ডিফারটা যে কি মেশিনের ইররের জন্য হতে পারে, মানে মেকানিজমের, সেটার কারণে হতে পারে, অথবা তুমি যে ডাটা নিচ্ছ সেই ডাটাটা হচ্ছে আসলে সঠিকভাবে নেওয়া হচ্ছে কিনা সেটাও হতে পারে। তবে ইন জেনারেলি হচ্ছে এগুলো ডিসকাশনে লেখা হয় না, যে ডাটা নিতে তোমার ইরর হয়েছে এটা মানে এটা লেখা যাবে না। হ্যাঁ, মেশিন পুরাতন হয়ে গেছে, যার কারণে সেখানে হচ্ছে যে ঠিক মতো, যেমন আমাদের দেখতে পাচ্ছ যে এই যে মেকানিজম যেটা, এটা হচ্ছে যে ঠিক মতো কাজ করে না। ফলে হচ্ছে কি হয় যে যতটুকু ঘোরালে, যতটুকু অ্যাঙ্গুলার পজিশন চেঞ্জ করলে তার লিনিয়ার ডিস্ট্রিবিউশন যতটুকু হওয়ার কথা ততটুকু পাওয়া যায় না। ফলে ওইটাই হচ্ছে কারণ হিসেবে লিখতে হবে যে থিওরিটিক্যালের সাথে প্র্যাকটিক্যালি হচ্ছে তার মিল থাকে না। তো থ্যাংক ইউ অল। কারো কোনো কিছু জানার আছে নাকি? স্যার বোর্ড ভাবে কি ফর্মালি দিতে হবে না স্যার, নরমালি দিলে হবে স্যার, মানে ড্রেসের ক্ষেত্রে স্যার? বোর্ড ভাইবা তো পরে আলোচনা, আগে আমি স্লাইডের বিষয়ে একটু আলোচনা করি, যে আসলে তোমরা মনোযোগ দিয়ে শুনলা কি শুনলা না সেটা বলতে পারলাম না। সবাই দুই একজন তো রেসপন্স করছো, বাট বাকি সবাই তো দেখছি যে কোনো ধরনের মানে জানি না আসলে যে কি অবস্থা। স্যার ডিসপ্লেসমেন্টের ডাটা কি দিয়ে দেওয়া হবে? ও আচ্ছা, হ্যাঁ, এই ডাটাগুলো হচ্ছে যে আমি তোমাদের দিয়ে দিব আবার। ডিসপ্লেসমেন্টের যে মানে থিওরিটিক্যাল ডিসপ্লেসমেন্ট, থিওরিটিক্যাল তো না, থিওরিটিক্যাল তো তোমরা ক্যালকুলেশন করবা। যে আগে স্লাইডে যাই আমি। এই যে এই স্লাইডার ক্র্যাঙ্ক মেকানিজম, তার জন্য হচ্ছে যে এই অ্যাঙ্গেল পজিশন চেঞ্জের জন্য হচ্ছে যে প্র্যাকটিক্যাল ডিসপ্লেসমেন্টের ডাটা যেটা প্র্যাকটিক্যালি কত হচ্ছে সেটা আমি দিয়ে দিব। বাট থিওরিটিক্যাল যেটা, এটা হচ্ছে এখান থেকে তুমি ক্যালকুলেশন করবা তোমরা, ঠিক আছে? ডাটা দিয়ে দেওয়া হবে, বাট ডাটা শিট তোমাদের কাছে থাকার কথা মনে হয়, মানে এই ডাটাটা পাওয়ার কথা না, বাট যে ডাটা টেবিল যেটা যেখান থেকে আমি এটা কালেক্ট করেছি সেই ডাটা শিট মানে তোমাদের কাছে সবার কাছে আছে মনে হয়, ওইখান থেকে নিতে পারবে, ঠিক আছে? আর কুইক রিটার্ন যেটা এইখানে যেটা, এইটা হচ্ছে যে হ্যাঁ, এটার এই যে অ্যাঙ্গেল পজিশনের জন্য ডিসপ্লেসমেন্ট যেটা আছে, ডিসপ্লেসমেন্ট গুলো হচ্ছে যে এটা তো থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল বলে নাই, এটা ফরওয়ার্ডের জন্য হচ্ছে কেমন হবে আর রিটার্নের জন্য কেমন হবে। এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি দেখা যাবে কি যে 20 তে যে ডিসপ্লেসমেন্ট এবং এই যে 40 তে যে এবং শেষ পর্যন্ত 220 তে যে পর্যন্ত যাচ্ছে, সেই একই পজিশন থেকে ফিরে আসবে, ব্যাক করে আসবে, মানে কমতে থাকবে। এবার এখানে যদি হচ্ছে ইনক্রিজ করে যদি, তাহলে এখানে কি ডাটাগুলো হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি কমতে থাকবে, কমতে কমতে একসময় এখানে কি হবে, জিরো হয়ে যাবে। যে এটা যদি জিরো থেকে চিন্তা করি, এখানে জিরো থেকে যদি শুরু করতাম, তাহলে জিরোর জন্য হচ্ছে জিরো ডিসপ্লেসমেন্ট, 20 জন্য হয়তো কিছু একটা পাওয়া যাবে, 40 জন্য কিছু একটা পাওয়া যাবে, এইভাবে আমরা ফরওয়ার্ডের জন্য হচ্ছে 220 জন্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পাওয়া যাবে। দেন ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হচ্ছে পাওয়া গেছে কোথায়, 240 তে। ওইখান থেকে ধীরে ধীরে কমতে থাকবে, এটা ডিসপ্লেসমেন্ট কমতে থাকলে এক সময় 360 দিয়ে এটা জিরো হয়ে যাবে আবার। তো এরকম ডাটাটা আমি হচ্ছে পরবর্তীতে তোমাদের দিয়ে দিব এটা, ঠিক আছে? আর এবার কি যেন বলছিলা, বোর্ড ভাইবার কথা বলছিলা? স্যার এর আগে যেটা দেখালেন স্যার, স্লাইডার ক্র্যাঙ্ক নাকি ওই যে থিওরিটিক্যাল যে ভ্যালুটা, স্যার এটা ফর্মুলাটা স্যার কোথা থেকে আসছে? এটা তো ফর্মুলা তো মানে একটু প্রবলেম আছে, মানে আমরা যখন
এক্সপেরিমেন্ট করছি স্যার ফর্মুলার ভ্যালুতে স্যার মানে অনেক এই যে স্যার ফর্মুলা এক্স এর যে ভ্যালুটা আর কি হ্যাঁ এক্স মানে তো ডিসপ্লেসমেন্ট তাই না? হ্যাঁ হ্যাঁ মানে এই ফর্মুলাটা কি স্যার কোথাও আছে মানে ভ্যালুটা অনেক বেশি ডিফ্লেক্ট করে? হ্যাঁ হ্যাঁ স্লাইডার ক্র্যাঙ্কের জন্য যে বইগুলো আছে এটা তোমাদের মেকানিক্স কোর্সের বইয়ের মধ্যে নাই এটা, বাট থার্ড ইয়ারের জন্য যে বই যেটা থিওরি অফ মেশিন বই যেটা ওইখানে আছে এটা স্লাইডার ক্র্যাঙ্ক যে চ্যাপ্টার যেটা আছে মানে এই ধরনের চ্যাপ্টার যেখানে আছে ওই চ্যাপ্টারে আছে এটা ইকুয়েশনে কোথায় ভুল আছে বলো তো? আমি আমারও মনে হয় যে ভুল আছে মনে হয় কোথাও। স্যার ভুল আছে নাকি ওটা জানি না স্যার মানে এমনি এখানে হয়তো আমরা কি মানে বই থেকে লিখতে যে হয়তো দেখা যাচ্ছে হয়তো এখানে ভুল করতে পারি, ওটা ঠিক করে নিবা ওটা যদি বই থেকে যদি মানে একই ইকুয়েশন যদি মানে অনেক ডিফারেন্স করে, অনেক বেশি ডিফারেন্স হয় ভ্যালু। হ্যাঁ স্যার মানে অনেক বেশি বলতে মোটামুটি এটা মানে এখন তো স্যার আসলে মনে নাই, কিন্তু এক্সপেরিমেন্ট যখন করছিলাম স্যার ভ্যালুটা অনেক ডিফারেন্ট ছিল। আচ্ছা আচ্ছা, কিন্তু না তুমি কি বি সেকশনে তুমি তাই না? জি স্যার। কিন্তু এই সেকশনে আমি যাদেরকে পড়িয়েছি তাদের দু একজন বলো তো দেখি যে এটা থেকে প্রবলেম আছে কিনা। স্যার আমাদের ভ্যালু ঠিক আমি দু একজনের রিপোর্ট দেখেছিলাম ওই সময়, তো তখন তো ভ্যারিয়েশন তো হয়নি দেখছি রিপোর্টে। গ্রাফ যেটা প্লট করেছে গ্রাফ তো কাছাকাছি ভ্যালু দেখেছি আমি, খুব একটা বেশি ডিফারেন্স নেই। আমি কি জানি হতে পারে হয়তো বা, এটা আমিও শিওর না। দেখি আমি চেক করবো তাহলে এটা, ঠিক আছে ফর্মুলাটা আমি চেক করবো। এটা হচ্ছে যে আগে থেকে এভাবেই করে আসতে দেখে আমিও মানে ওই ল্যাব থেকে মানে কালেক্ট করে নিয়ে আসছি, নিয়ে এসে হচ্ছে টেবিলে বসিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে। আমি এটা চেক করবো তাহলে এটা।